সবাইকে স্বাগত জানাই কথা পরম্পরার এই আয়োজনে। আজকে কথা পরম্পরার আ ১১তম পর্ব। আপনারা যারা এই আয়োজনটি আগে দেখেছেন, আপনারা জানেন যে আমি মূলত যারা বাংলাদেশের বিভিন্ন আ আমি ১ টা মিনিট সময় নেই। একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। দুঃখিত আবারও আ একটু আ যান্ত্রিক ত্রুটি হচ্ছিল। এজন্য একটু বিরতি দিলাম। যেটা বলছিলাম সবাইকে আবার স্বাগত জানাই কথা পরম্পরার এই আয়োজনে এবং আজকে কথা পরম্পরার ১১তম পর্ব এবং এই পর্বে আমরা মূলত আ এই পর্বে আপনারা জানেন যারা আগে দেখেছেন এই কথা পরম্পরার আয়োজনটি, আমি মূলত বাংলাদেশের সমাজ, ইতিহাস, রাজনীতি বিষয়ে যারা গবেষণাধর্মী কাজ করেন তাদের সঙ্গে কথা বলি। বাংলাদেশকে নিয়ে দেশের ভেতরে, দেশের বাইরে নানা জায়গায় অনেক গবেষক কাজ করছেন। বাংলাদেশের ইতিহাস নিয়ে, সমাজ নিয়ে, এর অর্থনীতি নিয়ে নানা মাত্রায়। সেই আলাপগুলোকে অনেক ক্ষেত্রেই সেগুলো খানিকটা একাডেমিক আ পরিসরের ভেতরে থাকে। আ স সেই আলাপগুলোকে আরেকটু বিস্তৃত পরিসরে আনবার জন্যেই এই কথা পরম্পরার আয়োজন আমি করে থাকি এবং যারা এই বিষয়ে কাজগুলো করছেন তাদেরকে আ আমন্ত্রণ জানিয়ে তাদের কাজগুলো নিয়ে কথা বলি। আজকে কথা বলবো স্থাপত্য এবং রাজনীতি এই প্রসঙ্গে এবং মূলত বাংলাদেশের স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর কালের স্থাপনা এবং স্থাপত্য প্রসঙ্গে। রাজনীতি তো এমন একটা বিষয় আমাদের জীবনের যেকোনো প্রসঙ্গের সঙ্গে জড়িত এবং আমাদের জীবনের কোনো বিষয়ে কোনো প্রসঙ্গই তো রাজনীতির বাইরে নয়। স্থাপত্য এবং স্থাপনা একটা আমাদের সমাজ, জীবন এগুলোর ভীষণ রকমভাবে একটি প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সেখানে অনিবার্যভাবে রাজনীতির উপস্থিতি তো আছেই। বিশেষ করে বাংলাদেশের স্থাপত্য এবং স্থাপনা নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের এই বাংলাদেশের স্থাপত্যের ইতিহাসকে অনু অনুসরণ করতে গেলে আমাদের খানিকটা পেছন দিকে যেতেই হবে। কারণ আমাদের ইতিহাসের একটি পর্ব আমরা সে একেবারে আ ঔপনিবেশিক পর্ব থেকে শুরু করে আ একটি তৎকালীন পাকিস্তান পর্ব পেরিয়ে তারপর আমরা বাংলাদেশের পর্বে এসেছি। আজকেই মূলত যেই আলাপটা করব সেটা হচ্ছে স্বাধীনতার মানে দেশভাগ যখন এই ব্রিটিশ উপনিবেশিক উত্তর সময়ে ব্রিটিশরা চলে যাওয়ার পরে যখন নতুন একটি রাষ্ট্র হলো পাকিস্তান এবং সেই সময় এই পাকিস্তানের সেনা শাসকরা মূলত সেনা শাসকরা পাকিস্তান শাসকরা পশ্চিম পাকিস্তানের শাসকরা এই রাষ্ট্রটির যে একটি ইমেজ তৈরি করার চিন্তা করছিল সেই ইমেজ তৈরি করার পেছনে স্থাপনা এবং স্থাপত্য একটি প্রধান ভূমিকা রেখেছে। এবং আপনারা অনেকে জানেন যে সেই সময় ৫০-৬০ দশকে আ বিশেষ করে আ সেনা শাসক আইয়ুব খান যখন ক্ষমতায় এলেন, তিনি এই উন্নয়নের লক্ষ্য রেখে তৎকালীন পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে নানা রকম আ স্থাপনার একটা আ পরিকল্পনা নেন এবং এখনো আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, এর প্রধান স্থাপনাগুলো এই সংসদ ভবন, শেরেবাংলা নগর, কমলাপুর রেল স্টেশন, বায়তুল মোকাররম ইত্যাদি যে
স্থাপনাগুলো সেগুলি 50-60 দশকেই তৈরি। তো সেই সময় পাকিস্তান সরকার মূলত আইয়ুব খানের সময় আ পৃথিবীর বিভিন্ন দেশের আ স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে আ এই নগর পরিকল্পনা এবং স্থাপনা তৈরি করার পরিকল্পনার জন্য। এবং সেখানে ২ জন বিখ্যাত আ স্থপতি এসেছিলেন। আপনারা অনেকেই জানেন লুই কান আমেরিকান স্থপতি, যিনি আ আমাদের সংসদ ভবন তৈরি করেছেন, শেরেবাংলা নগরের পরিকল্পনায় ছিলেন। এবং গ্রিসের বিশ্বখ্যাত আরেকজন স্থপতি ডক্সিয়াডিস, কনস্টান্টিনিস ডক্সিয়াডিস। তিনি কুমিল্লা বার্ড এবং এই রুরাল ডেভেলপমেন্টের ওই যে কমপ্লেক্স সেটা তিনি করেছিলেন। এছাড়াও এই অঞ্চলের স্থাপনা পরিকল্পনায় এদের দুজনের অনেক ভূমিকা আছে। কিন্তু যেটা হয়েছে যে সেই সময় পাকিস্তান সেনা শাসকেরা এই স্থাপনার ভেতর দিয়ে সেই রাষ্ট্রের যে ইমেজটা তৈরি করতে চাইছিল সেটা একটা বিশেষ ধরনের ইমেজ। তার সঙ্গে সেনা কর্তৃত্ব, তার সঙ্গে এ মুসলিম আ জাতীয়তাবাদের যে ধারণা, মোগল স্থাপত্য, ইসলামী স্থাপত্য ইত্যাদির সমন্বয়ে এক ধরনের বিশেষ নান্দনিকতা তারা তৈরি করতে চাইছিলেন। কিন্তু সেই জায়গায় এই ২ স্থপতি এবং অন্য স্থপতির আ নানা রকম দ্বন্দ্বের জায়গা তৈরি হয় এবং তারা যখন বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে এই বাংলাদেশে স্থাপনাগুলো নিয়ে চিন্তা করছিলেন, তারা এই অঞ্চলের যে লোকজ স্থাপনার যে ইতিহাস এবং একটা উদারনৈতিক স্থাপনার ধারণা নিয়ে কাজ করতে চাইছিলেন এবং সেটারই প্রতিফলন আমরা এখানকার বিভিন্ন রকম স্থাপনার ভিতর দেখি। কিন্তু এর পেছনে অনেক দ্বন্দ্বের ইতিহাস আছে, রাজনীতির ইতিহাস আছে, ক্ষমতার ইতিহাস আছে। তো আজকে আমি কথা বলবো ডক্টর ফারহান করিমের সাথে। ফারহান করিম আ এই মুহূর্তে আ ক আমেরিকার কানসাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি স্থপতি এবং স্থাপত্যের শিক্ষক। তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশের বুয়েটেই, কিন্তু পরবর্তীতে আ আ উচ্চশিক্ষা বিভিন্ন আ বাইরের দেশে নিয়েছেন এবং বর্তমানে কানসাস বিশ্ববিদ্যালয়ে আ অধ্যাপনা করছেন। এবং আ ফারহান নানা বিষয়ে গবেষণা করেন স্থাপত্য সংক্রান্ত। কিন্তু তার একটি গবেষণার প্রসঙ্গ হচ্ছে এই যে সেই সময়কার স্থাপত্যের যে ইতিহাস এই অঞ্চলের, সেই ইতিহাসের পর্ব নিয়ে তার বিশেষ আগ্রহ আছে। সেটা নিয়ে কাজ করেছেন এবং স্থাপনার সাথে ক্ষমতা এবং রাজনীতির যে সম্পর্ক সেগুলো নিয়ে তার চমৎকার লেখাপত্র আছে। তো আমি তার সঙ্গে কথা বলব সেই সময়টা নিয়ে বা তার পরবর্তীতে তার সূত্র ধরে পরবর্তীতে এই স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে স্থাপত্য এবং তার যে চর্চা সেগুলো নিয়েও আলাপ করব। তো আমি ফারহান করিমকে ডেকে এনেছি আমাদের এই আয়োজনে। ফারহান, আপনাকে স্বাগত এই আয়োজনে কথা পরম্পরার। যেটা বলছিলাম যে আপনার বিশেষ করে ওই ইতিহাসের সময়টা নিয়ে যে কাজ সেটা নিয়ে কথা বলবো। আর যে ফরম্যাটটা বলেছি আপনি হয়তো লক্ষ্য করেছেন আগেও যে আমি ১ম এ আপনাকে কিছুক্ষণ ২০ মিনিটের মতো বলবো যে আপনার এই বিষয়ে আপনার প্রস্তাবনাটা রাখুন। তারপরে আমি কিছু প্রশ্নোত্তরের ভেতর দিয়ে আলাপটা চালিয়ে নেব এবং যারা উপস্থিত আছেন তারাও মন্তব্য এবং প্রশ্ন করার সুযোগ পাবেন এবং সেটা সূত্র ধরে আলাপ করব। তো ফারহান, আপনাকে স্বাগত জানাই এবং আমরা আপনার বক্তব্য শুনি। ধন্যবাদ শাহাদুজ্জামান ভাই, আমাকে আপনাদের এই ফোরামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাউন্ডটা একটু কম লাগছে। আচ্ছা, আমি তার কাছে চলে আসি। এখন কি ঠিক মতন শোনা যাচ্ছে প্রপারলি? কি শুনতে পাচ্ছেন আমার কথা? আরেকটু বাড়ানো যায়? এখন এখন শোনা যাচ্ছে প্রপারলি? হ্যাঁ, 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 বলেন। আচ্ছা, ঠিক আছে। তো অনেক ধন্যবাদ আমাকে এখানে, আমি একটু জোরে কথা বলতেছি যে শুনতে পান। সো এখানে রাখার জন্য। তো আপনি যেটা বললেন, যেভাবে একটা ইন্ট্রোডাকশন দিলেন, এটা মোটামুটি আমার যে ইন্টারেস্ট, একটা ওয়ান অফ দ্য ইন্টারেস্ট এরিয়া, সেটা হচ্ছে যে পাকিস্তান সময় এবং পাকিস্তানের সময় আমাদের যে স্থাপনার এক ধরনের আধুনিক, এক ধরনের মডার্নাইজেশন
শুরু হয় আপনার ঔপনিবেশিকের পরে, আফটার দ্য কলোনিয়াল রুল শেষ হবার পরে, এবং সেটার সূত্র ধরেই আপনার মানে সেটা অ্যাজ এ কন্টিনিউয়েশন অফ দ্যাট আমাদের বাংলাদেশেরও যখন 71-এর পরে বাংলাদেশের যে আধুনিক স্থাপত্যের ধারণা সেটা আসে। নাও এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আমার একটা আগ্রহ হচ্ছে যে আমরা যখন আর্কিটেকচারকে দেখি, স্থাপত্যকে দেখি, আমরা মূলত স্থাপত্যকে দেখি আপনার এক ধরনের অ্যাস্থেটিক প্র্যাকটিস হিসেবে, না? যে আধুনিক স্থাপত্য মানে হচ্ছে যেটার ভিতরে অর্নামেন্ট থাকবে না, এটার বিম কলাম থাকবে, সহজ সোজা সাপটা বিষয় থাকবে এবং আধুনিক কনস্ট্রাকশন টেকনিক থাকবে। সো দ্যাট ইজ ওয়ান লেয়ার, একটা অংশ আপনার আধুনিকতার যে আন্ডারস্ট্যান্ডিং অফ আর্কিটেকচার আছে সেটা। আরেকটা আরেকটা কিন্তু আরেকটা লেয়ার, এটা যদি আমরা ধরি সারফেস লেভেল, যে অ্যাস্থেটিক, যেটা চেহারাটা কিরকম বিল্ডিং এর, আরেকটা লেয়ার হচ্ছে যে এই বিল্ডিংটা আসলে কিভাবে, এই একটা পার্টিকুলার বিল্ডিং, হাউ দিস পার্টিকুলার বিল্ডিং আপনার পুরা একটা ওভারঅল পলিটিক্যাল এনভায়রনমেন্টের ভিতরে সে কন্ট্রিবিউট করে, রাইট? মানে একটা পলিটিক্যাল ডিসকোর্সের ভিতরে একটা বিল্ডিং তো শুধুমাত্র একটা আপনার একটা ইনেট অবজেক্ট না, এটা তৈরি করার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন মানুষ, বিভিন্ন দল এবং পয়সা, ফাইন্যান্স অর্গানাইজেশন, তারা বিভিন্ন মানুষ একসাথে এসে কাজ করে। তো এট দ্য এন্ড আমরা যেটা দেখি সেটা একটা ফাইনাল প্রোডাক্ট, না? যে একটা বিল্ডিং আছে, চেহারা আছে, সেটার গম্বুজ থাকলো বা না থাকলো, যেটা আরেকটু যদি ভিতরে যাই, যদি অ্যানাটমির ভিতরে যাই, তাহলে দেখা যায় যে বিল্ডিংটা যেভাবে প্রডিউস হচ্ছে, যেভাবে তৈরি হচ্ছে, এটা আসলে অনেক ধরনের মানুষকে, অনেক ধরনের অর্গানাইজেশনকে একসাথে নিয়ে আসে। এবং এই মানুষগুলা যখন আসে, এই দল এবং মানুষগুলা যখন একসাথে আসে একটা বিল্ডিং কে তৈরি করতে, তাদের ভিতরে সম্পর্কটা ইনএভিটেবলি দ্বান্দ্বিক, আপনার এক ধরনের কনফ্লিকচুয়াল বেশিরভাগ সময়, এবং বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকবে। এই জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে রাজনীতি। কিভাবে কোন দল কিভাবে একটা বিল্ডিং কে কল্পনা করে এবং তাদের কি আশা সেই বিল্ডিংটার কাছ থেকে, এবং আরেকটা দল যারা থাকবেন তার আরেক ধরনের আশা থাকবে, তাদের এক্সপেকটেশন থাকবে ফ্রম দ্যাট প্রজেক্ট। এবং এইসব বিভিন্ন দলগুলো যখন একসাথে একত্রিত হন, তখন এক ধরনের দ্বান্দ্বিক পাওয়ার পলিটিক্স প্লে হয়। সো যেটা নিয়ে জামান ভাই কথা বলতেছিলেন সেটা হচ্ছে ইসলামাবাদ, আমাদের মেইন মডার্নাইজেশন প্রসেসটা শুরু হয় পাকিস্তানে এবং পরবর্তীতে বাংলাদেশে। সেটা ইট স্টার্টস মেইনলি ফ্রম দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল বিল্ডিং। এটার একটা বড় কারণ হচ্ছে যে যখন দেশ ভাগের সময় মোস্ট অফ দ্য আপনার ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার আপনার এখনকার ইন্ডিয়ার ভিতরে পড়ে। তো যে নতুন রাষ্ট্রটা তৈরি হলো পাকিস্তান, তার আসলে মূলত কোনো আপনার ইনফ্রাস্ট্রাকচারই ছিল না, আপনার গভর্নমেন্টাল ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার। প্রথম ক্যাপিটালটা করলো হচ্ছে ওরা করাচিতে। তো করাচিতে আসলে দেয়ার ওয়াজ লিটারালি নাথিং। আপনি কোথায় আপনি পার্লামেন্ট বসাবেন, ওর ন্যাশনাল আর্কাইভস কোথায়, রেকর্ড রুম কোথায়, কিছুই নাই। তো একটা প্রেসিং কোয়েশ্চেন for the new Pakistan state was to create this institutional infrastructure, government-led institutional infrastructure, which was a huge task. আপনার প্রচুর বিল্ডিং লাগবে, তাই না, তৈরি করতে। তো এবং সবগুলো হচ্ছে আপনার বড় পাবলিক স্কেলের বিল্ডিং। তো যে সেই সময়টায় আপনার আমাদের দেশে, পাকিস্তান এবং বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট দুই জায়গাতেই আপনার ট্রেইনড আর্কিটেক্ট, প্রফেশনাল ট্রেইনড আর্কিটেক্ট, যারা কিনা এ ধরনের বড় পাবলিক স্কেলে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন, এরকম মানুষের সংখ্যা খুব কম ছিলেন। হ্যাঁ, তো এবং বেশ কিছু আর্কিটেক্ট যারা ইন্ডিয়া থেকে দেশভাগের পরে মাইগ্রেট করেন, তারাই মূলত মানে আপনার গভর্নমেন্ট আর্কিটেকচার ডিপার্টমেন্টটাকে টেক ওভার করে। বাট এনাদের সংখ্যা খুবই কম কম এবং এনাদের খুব একটা প্রায়র এক্সপিরিয়েন্স ছিল না যে আপনার বড় ধরনের কনস্ট্রাকশন হ্যান্ডেল করতে গেলে যে ধরনের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স প্রয়োজন। তো এর ফলশ্রুতিতে আপনার বিদেশ থেকে ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন এবং কলম্বো প্ল্যান, এই তিনটা স্কিমের আন্ডারে আপনার বেশ কিছু আপনার নাম করা নামজাদা আর্কিটেক্ট, পশ্চিমা আর্কিটেক্ট, তারা এই দেশে আসেন এবং তারাই মূলত আপনার এই গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল বিল্ডিং গুলা তৈরি করে। না, ওনারা যখন এখানে আসেন, এবং আমরা কথা বলতেছি 1950s 1960s এর সময়, রাইট? তো সেই সময় কাইন্ড অফ আপনার বলতে পারেন যে বেশ একটা প্রি গ্লোবাল ওয়ার্ল্ড। সেই সময় যারা আমেরিকা বা ইউরোপ থেকে আসতেছেন, তাদের দে হ্যাভ অলমোস্ট নো ক্লু অ্যাবাউট সাউথ এশিয়া, রাইট? তো কিছু তো ছিল না। তো ওরা অনেকে, বেশিরভাগ আর্কিটেক্ট যারা এখানে কাজ করেন, তারা কখনো এই অঞ্চলে পাই দেন নাই। তো তারা প্রথমবারের মতন তারা আসেন এবং তারা আসেন হচ্ছে মূলত ফোর্ড ফাউন্ডেশনের কনসালটেন্ট হিসেবে। পয়সাটা পাকিস্তান গভর্নমেন্টই দেয়, বাট ফোর্ড ফাউন্ডেশন দে অ্যাকচুয়ালি হ্যান্ড পিক হু উইল কাম।
তো তারা আসেন এবং তারা এসে এক ধরনের তাদেরকে যে প্রজেক্ট ব্রিফ দেওয়া হয়, মূলত সব আর্কিটেক্ট, এর মধ্যে আপনার পল রুডলফ আছে, যে ইনি আপনার কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের, স্ট্যানলি টাইগারম্যান শিকাগো বেসড আর্কিটেক্ট, কনস্ট্যান্টিনাস ডক্সিয়েডিস আপনার, এবং আরো অনেকে আছেন। তো ওনাদেরকে যখন প্রজেক্ট ব্রিফ দেওয়া হয়, তো ওই প্রজেক্ট ব্রিফ গুলো ইজ রিয়েলি ইন্টারেস্টিং, এবং ওই প্রজেক্ট ব্রিফ গুলো আমার একটা প্রধান আপনার স্টাডির বিষয়। প্রজেক্ট ব্রিফের মধ্যে দেখা যায় ওনাদেরকে যখন বলা হয় আপনার একটা বিল্ডিং বানাবেন, গভর্নমেন্ট বিল্ডিং, তো প্রজেক্ট ব্রিফের মধ্যে লেখা হয় যে এই বিল্ডিংটা শুধুমাত্র আপনার প্র্যাগম্যাটিক যে ফাংশনাল নিড আছে, যে মনে করেন আপনি একটা ট্রেনিং ইনস্টিটিউট করতেছেন, তার একটা ফাংশনাল নিড আছে, আপনার ক্লাসরুম লাগবে ইত্যাদি লাগবে, ওইটার বাইরেও ওরা আরেক ধরনের জিনিস চাইলেন আর্কিটেক্টদের কাছ থেকে। সেটা হচ্ছে যে এই বিল্ডিং গুলোর চেহারা যেন এরকম হয় যেন এটা একটা এই নতুন পাকিস্তান রাষ্ট্রকে সিম্বলাইজ করে, মানে এক ধরনের আপনার সাংকেতিক একটা ব্যাপার থাকতে হবে। এবং এটা এটা ইটস নট নিউ ইন দ্য হিস্ট্রি অফ আর্কিটেকচার। একেবারে রোমান ইজিপশিয়ান সময় থেকে আপনার আর্কিটেকচার যে সিম্বলিক যে ব্যাপারটা, সেটা সব এনি গভর্নমেন্ট বিল্ডিং, নট অনলি গভর্নমেন্ট, আপনার রেসিডেন্সিয়াল মানুষ যখন একটা নিজের বাসা বানাও, সে চায় তার ভিতরের যে পার্সোনালিটিটা সেটা যেন রিফ্লেক্টেড হয়, বাইরে একটা এক্সপ্রেসিভ একটা ব্যাপার থাকতে হবে আর কি। এবং যখন এক্সপ্রেশন ব্যাপার মানে হচ্ছে পলিটিক্স, মানে আমি চাচ্ছি আমাকে প্রকাশ করতে, এবং আমি যখন নিজেকে প্রকাশ করতেছি উই আর ট্রাইং টু ডমিনেট আদার্স, দ্যাটস এসেনশিয়াল ইন পলিটিক্যাল অ্যাক্ট। এনিওয়ে, সো এটা নতুন কিছু না। যেটা নতুন সেটা হচ্ছে, যে জিনিসটা নতুন সেই জিনিসটা হচ্ছে যে পাকিস্তান যে আসলে কি, সেই বিষয়ে যারা প্রথম দিককার রাজনৈতিক নেতা এবং যারা আপনার ব্রিফটা লিখতেছেন, ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট, তাদের একটা সুস্পষ্ট ধারণা ছিল না। এবং সেটাও নর্মাল, কারণ পাকিস্তান যখন তৈরি হয়, আপনারা যারা আমরা ইতিহাস জানি যে পাকিস্তান ওয়াজ অ্যাকচুয়ালি conceptualized as a deterritorial country. I mean that something like Israel, right? So the same lobby actually worked for Pakistan and Israel. যেখানে আপনার সমস্ত মাইনরিটিরা, মুসলিম মাইনরিটিরা ইভেন ফ্রম not only from South Asia, from the entire world, they will come and they will have a safe refuge so that they can practice their political expression freely. They can practice their political and religious expression in Pakistan. So in a sense, পাকিস্তানকে কল্পনা করা হয়েছিল এক ধরনের ডিটেরিটোরিয়াল স্টেট হিসেবে, যেটা আপনার একেবারে আপনার ওই যে কি বলে যে ফাদারল্যান্ড মাদারল্যান্ডের ধারণা থেকে একটু বাইরে। তো এখন ওই জিনিসটাকে কিভাবে আর্কিটেকচার আনবে? আপনি যখন বলবেন যেটা আমি একটু গথিক আর্কিটেকচার করতেছি, সেটার সাথে আমার শিকড়ের সম্পর্ক, আমার মাটির সম্পর্ক, সেটা করাটা সম্ভব, কারণ আপনি ধরেন ফোক মোটিভ ইউজ করতেছেন ইত্যাদি করে আপনি তৈরি করতেছেন আপনার একটা চেতনা, ঠিক আছে, আমার জাতিসত্তার চেতনা। যখন এটা আপনার when it comes like পাকিস্তানের মতন একটা আইডিয়া, যেটা ইভেন নামটা ওয়াজ অলসো ক্রিয়েটেড, সো যেটার আসলে কোনো হিস্ট্রি নাই, এবং দ্যাট ইজ দ্য বিউটি, আই উড সে ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আসলে কোনো ইজ এ নেশন স্টেট দ্যাট অ্যাকচুয়ালি হ্যাজ নো হিস্ট্রি। সো এটাকে কিভাবে আপনি এখন কংক্রিট একটা ফর্মে দিবেন, এখানে এসে প্রবলেমটা, দ্বন্দ্বটা তৈরি হলো এখানে এসে। তো এখন যখন যারা ব্রিফ লিখলেন, প্রজেক্ট ব্রিফ, তারা বললেন যে ঠিক আছে, আমাদের একটা ট্যানজিবল কিছু, যেটা ধরতে পারি, দেখতে পারি, এরকম একটা কিছু আনতে হবে। সেই জিনিসটা কি আমাদের? তারা বললো যে সেটা হচ্ছে আমাদের ইসলামিক হিস্ট্রি, মুসলিম হিস্ট্রি। এবং সেই মুসলিম হিস্ট্রিটা তারা খুবই ডমিনেন্টলি তারা নিলেন হচ্ছে মুঘল আর্কিটেকচার থেকে। সো দ্যাট ইজ দ্য ডমিনেন্ট। এবং দেশভাগের সময় মূলত যেসব প্রেস্টিজিয়াস মুঘল স্থাপনা, সেগুলো দিয়ে ওভারঅল লস্ট ইন ইন্ডিয়া। সো একদম নস্টালজিয়াও কাজ করছিল আপনার পাকিস্তানি। তারা বললো যে ঠিক আছে, আমার ওই মুঘল আর্কিটেকচার ইজ এ ট্রু self-expression of Muslim community in South Asia. So let's have a modern interpretation of Mughal architecture. So যখন তারা এই ব্রিফটা দিল, সে দে কাইন্ড অফ তারা একটা জিনিসটাকে ন্যারো ডাউন করে আনলো, একটা রেখে রিডিউস করলো। এখন আমরা সবাই জানি যে ইসলামের ইতিহাস আমাদের সাউথ এশিয়া ইজ মাল্টি ডিমেনশনাল, রাইট? সো ইভেন জিন্না হিমসেলফ ওয়াজ নট also আপনার সুন্নি or শিয়া, so coming from a minority background, right? So এখানে অনেক ধরনের মুসলিম, ইসলাম অ্যাজ এ প্র্যাকটিস রিলিজিয়ান, অ্যান্ড ইসলাম অ্যাজ এন আইডিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যে সামথিং মুঘলের গম্বুজ থাকলে এটা এরকম হবে। দুইটার মধ্যে একটা দুইটা কিন্তু ভিন্ন ব্যাপার। একটা হচ্ছে আপনি কিভাবে কল্পনা করতেছেন, আর একটা হচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিস করতেছেন, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তো যখন আপনার পাকিস্তানে যখন ওরা ব্রিফ লিখলেন যে ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইসলামের একটা কংক্রিট রূপ, এবং এটাকে এখন আমরা লেটস ট্রাই টু প্রজেক্ট ইট, লেটস ট্রাই টু ইন্টারপ্রেট ইট ইন আর্কিটেকচার, তখন তৈরি হলো দ্বন্দ্বটা। বললো তাহলে কোন ইসলাম, উইচ ইসলাম, আপনি কোন ইসলামকে বলতেছেন? এবং এটা নিয়ে বেশ কিছু লিখা আমরা সময় আসলে বলবো। ইভেন জিন্নার যখন মুসলিম তৈরি হচ্ছিল, দেন দ্য কোয়েশ্চেন ওয়াজ রাইজেস, কোন ইসলাম? এটা কি আপনার আহমেদিয়ার ইসলাম, সুন্নির ইসলাম, শিয়া ইসলাম, কোন ইসলামের কথা আপনি বলতেছেন?
আপনার ফোক ইসলাম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন দ্য ওয়ে উই আন্ডারস্ট্যান্ড ইসলাম, মুঘল ইসলাম, রাইট? সো এখন এটা একটা প্রথম কথা। ২ নাম্বার কথা হচ্ছে যে যদি এটা যদি একটা রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্রের রিলিজিয়াস ইনস্টিটিউট আর সেকুলার ইনস্টিটিউট শুড বি সেপারেটেড। দ্যাট ওয়াজ এ ভেরি আমেরিকান কনসেপ্ট, রাইট? আমেরিকান আন্ডারস্ট্যান্ডিং অফ মডার্নাইজেশন। মেনি অফ দ্য আর্কিটেক্ট যারা আমেরিকা থেকে আসলেন তারা খুবই আনকমফোর্টেবল হয়ে গেল এটা নিয়ে, যে আপনি রিলিজিয়াস ইনস্টিটিউট, মনে করেন আমাদের ঢাকার পার্লামেন্টের মধ্যে আপনার একটা মসজিদ ডিজাইন করতে বলছিল লুই কায়েনকে। তো লুই কান্ত তো আপনার থতমত খেয়ে গেল যে মসজিদ কিভাবে পার্লামেন্টে। তো ওনাকে বলা হলো যে এখানে যারা আসবে তারা তো ৫ বার যাবে, ৩ বার পুরা ওয়ার্কিং ডে এর মধ্যে তাকে এটলিস্ট হয়তো ৩ বার হয়তো সে যাবে ওখানে। তো সে কোথায় যাবে? সে বের হয়ে আরেক জায়গায় যাবে। সো লুই খান ওয়াজ ভেরি আনকমফোর্টেবল টু অ্যাকচুয়ালি আপনার এইটার সাথে ইয়ে করার জন্য, বিকজ ওনার আন্ডারস্ট্যান্ডিং অফ আমেরিকান ডেমোক্রেসি অর ইনস্টিটিউশন, মানে এই দুইটা ইনস্টিটিউট কমপ্লিটলি সেপারেট হতে হবে, যেটা আপনি একসাথে একটা প্রেমিসের ভিতরে কিভাবে ঢুকাবেন, রাইট? সো এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে অনেক দ্বন্দ্ব তৈরি হলো, যেটা এখানে ব্রিফ যারা দিচ্ছেন তারা বলতেছেন এটা হচ্ছে আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ মডার্নিজম। আবার তারা তারা নিজেরও জানেন না আসলে কিভাবে ডিফাইন করতে হবে, তো তারা মুঘল ইতে চলে গেলেন। আবার যখন বিদেশি আর্কিটেক্টরা আসলো, তারা নিয়ে আসলো তাদের নোশন অফ ওয়েস্টার্ন ডেমোক্রেসি, রাইট? তো তারা বললেন যে এইভাবে তো হওয়া উচিত না, এই জিনিসকে আপনি কেন আপনার পার্লামেন্টের মধ্যে আপনার অর্নামেন্ট থাকবে? সো এইভাবে লুই ক্যান বললো যে এটা হবে না। আবার আরেক আমেরিকান আর্কিটেক্ট এডওয়ার্ড ডুরেল স্টোন, যে কিনা আপনার এখন ইসলামাবাদের ইয়ে তৈরি করছেন আপনার প্রেসিডেন্সিয়াল ভবন, এবং এডওয়ার্ড ডুরেল স্টোন সে আপনার দিল্লির যে আমেরিকান এম্বাসি সেটাও সে ডিজাইন করছেন। সে কিন্তু আবার লুই খানের সাথে ইয়ে করলো না, দ্বিমত পোষণ করলো। লুই খান যখন বললো যে না এটা হয় না, ইসলামিক মোটিভ আনা উচিত না মডার্ন আর্কিটেকচারাল এক্সপ্রেশনে, ডুরেল স্টোন বললো যে না এটা আনা উচিত, কারণ বিকজ দ্যাটস হোয়াট আওয়ার ক্লায়েন্ট ওয়ান্ট, দ্যাটস হোয়াট দে ওয়ান্ট টু এক্সপ্রেস, না এভাবে তারা করতেছে। তো ডুরেল স্টোন কিন্তু এটা আবার করলো। সো এইভাবে অনেকগুলি দ্বন্দ্ব এখানে চলে আসলো। তো এখানে অনেক উদাহরণ দেওয়া যায়, বাট আমি খুব মানে ব্রড সেন্সে বললাম যে এটাই ছিল আপনার দ্বন্দ্বের মূল কারণ, যে কে আসলে, হু ইজ দ্য লেজিটিমেট authority to express what we understand about Pakistan, right? So that was the beginning point, এবং that was the beginning। এই জিনিসটা কিন্তু খুব ছোট একটা বিষয়, কিন্তু এই জিনিসটা কিন্তু একটা বড় ধরনের রাজনৈতিক ইতিহাস তৈরি করে। কেন? কারণ যখন মনে করেন আমাদের ভাষার ব্যাপারটা, রাইট? তো পাকিস্তান যখন তৈরি হয়েছে তখন কেউ চিন্তা করে নাই যে উর্দু হবে একমাত্র ভাষা। পাকিস্তানে যে বললাম যে ডিটেরিটোরিয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে এটার কোনো সেন্টার থাকবে না। এখানে কোনো একটা জিনিস ডমিনেন্ট কালচার থাকবে না। এখানে সমস্ত প্রভিন্সিয়াল মানুষরাই বিভিন্ন ভাষায় কথা বলবে, কিন্তু দে অল কাম, আপনার সবাই ইকুয়াল পলিটিক্যাল রাইট টু ইকুয়াল পলিটিক্যাল এক্সপ্রেশন থাকবে। যদি এরকমই ব্যাপারটা হয় তাহলে দেয়ার শুড বি নো ডমিনেন্ট কালচার। তো কিন্তু সেই জিনিসটাকে বাইপাস করে যখন বলা হলো যে উর্দু হবে আপনার মূলত মূল ভাষা, এক্সপ্রেশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু শুধু বাংলায় মানুষ হলো তা কিন্তু না। ওরা কিন্তু বেলুচ, সিন্ধ, আলাদা সমস্ত রিজিয়নাল কালচারকে খারিজ করে দিল, বললো যে উর্দুই হবে। ওয়েদার আমরা সবাই জানি যে উর্দু যে পাঞ্জাবে যারা, তারা দেওয়ার বেসিক্যালি দ্য মাইনরিটি। সো দ্য যে আন্ডারস্ট্যান্ডিং অফ পাকিস্তান ওয়াজ আপনার কমপ্লিটলি অ্যাবান্ডেন। আপনার দ্য ভেরি ফার্স্ট ডেকেড, প্রথম ডেকেড এটা অ্যাবান্ডেন করা হলো, যে এবং একটা হেজেমনিক আন্ডারস্ট্যান্ডিং অফ পাকিস্তানিজম তৈরি করা শুরু হলো, যেটা ওয়াজ বেসড অন এ রিডাকটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ অফ ইসলাম। তো এখান থেকে কিন্তু আপনার ওই যে আপনার দ্বন্দ্বগুলো শুরু হলো, যে আমাদের ইস্ট পাকিস্তান বলে, তাহলে এটা কেন ডমিনেন্ট কালচার হবে? দ্যাট ওয়াজ দ্য রাইট, মানে ফার্স্ট আপনার অ্যাডভান্স, রাইট? এটা কেন ডমিনেন্ট কালচার হবে? সংখ্যায় তো আমরা বেশি, তো আমাদেরটা ডমিনেন্ট কালচার হওয়া উচিত। যদি ওইটাই যদি হয় যে সংখ্যায় নির্ভর করবে কোনটা ডমিনেন্ট কালচার হবে, তাহলে বাংলাই হবে, বাংলাই হবে ডমিনেন্ট কালচার। এবং এটা না আমরা আরো কথা বলতে পারি, তাহলে এখন এখন আবার আমরা বাঙালিরা যদি সংখ্যাধিক্য হই, তাহলে আমাদেরটা কি ডমিনেন্ট কালচার হবে, নাকি উই ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট এ মাল্টিপল অর হেটারোজেনাস সোসাইটি? সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং পয়েন্ট। এবং আমি যেটা দেখার চেষ্টা করতেছি সামান ভাই, সেটা হচ্ছে যে আর্কিটেকচার এই দ্বন্দ্বটা কিভাবে ফর্মালি আপনার এক্সপ্রেসড হয়েছে, এবং আর্কিটেকচারকে আমি দেখতে চাচ্ছিলাম যে, এবং কাইন্ড অফ আর্কাইভ আমি বলি, আর্কিটেকচার ইটসেলফ ইজ আর্কাইভ। এটার ভিতরে যেভাবে জিনিসপত্র তৈরি হয়েছে, ওখান থেকে দেখে আমরা এই রাজনৈতিক ইতিহাসটাকে বুঝার চেষ্টা করতে পারি। তো আমি মনে 15 মিনিট আমি একটা মোটামুটি সারমর্ম করলাম। তো আপনি প্রশ্ন করলে আমি মনে হয় একটু আগাতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ফারহান।
আমি মোটামুটি আপনার আলাপ থেকে একটা যে ব্রড যে দ্বন্দ্বের কথা বলছিলাম, যেটা আমাদের এই একটা নতুন রাষ্ট্র যখন হলো দেশ ভাগের পরে, তখন থেকে দ্বন্দ্বটা শুরু হলো। আমাকে শোনা যাচ্ছে তো ফারহান? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রপারলি। আচ্ছা, আচ্ছা। তো আহ, যেটা মানে আমি শুরুতে কিছুটা বলছিলাম যে শুরু থেকেই এক ধরনের, বিশেষ করে যখন সেনা শাসকরা পাকিস্তানের ধারণা, পাকিস্তানের ক্ষমতাটা নিল, তখন এই পুরো তারা যে ইমেজটা তৈরি করতে চাইলো পাকিস্তানের, এবং সেটার ভেতরে এই আর্কিটেকচার একটা বড় রোল প্লে করেছে। এই মানে আর্কিটেকচারের ভেতর দিয়ে একটা ইমেজ তৈরি করা, সেখানে শুরু থেকেই এই বাংলাদেশের পুরো জনগোষ্ঠী, সংস্কৃতি ইত্যাদিকে এক ধরনের তাদের ইমাজিনেশনের ভিতরেও ছিল না যে আহ, এখানকার রিপ্রেজেন্টেশন কিভাবে হবে। এখানে দুটা আপনি যদি একটুখানি মানে আমরা একটু ফোকাস করি লুই কানের এই আহ, আহ, সংসদ ভবন, যেটা পার্লামেন্ট হাউসের তৈরি করার পেছনের কিছু দ্বন্দ্ব, এবং ডক্সিডিয়াস যে যখন কুমিল্লা বার তৈরি করছিলেন, এবং এই কুমিল্লা বার্ডও কিছুটা ইয়ের কি বলে, যে মডার্নাইজেশনের যে ধারণা, এবং যেটার সাথে আমেরিকার আইডিয়া অফ মডার্নাইজেশন, সেটারই একটা প্রপাগেট করার একটা সেন্টার ছিল কুমিল্লা, যে এই আখতার হামিদ খান যেটা দায়িত্বে ছিলেন। কিন্তু যিনি ডক্সিডিয়াস এসে উনি ওই ওই যে মানে যে আর্কিটেকচারের ভেতর দিয়ে যে মডার্নিস্ট আইডিয়া গুলো কথা বলা হচ্ছে, তিনি তখন এটার সাথে এই অঞ্চলের যে মানে আর্কিটেকচারের একটা যে ধারাবাহিকতা আছে, সেটার দিকে মনোযোগ দিলেন। তো আমি খুব সংক্ষেপে ধরেন, যদি আগে এই সংসদ ভবন নিয়ে আমি যতদূর দেখেছি, যে বেশ এমনকি সংসদ ভবনের যে লুই কান যে ট্রায়াঙ্গেল গুলি করেছেন, যে স্পেস গুলো করেছেন, সেগুলো হিন্দু মন্দিরের সাথে মিল আছে এরকম একটা ডিবেটও তোলা হয়েছিল। তো ওই সংসদ ভবনের এবং লুই কানের ডিবেটটা নিয়ে আরেকটু যদি ইলাবোরেট করেন, হ্যাঁ, শিওর। এবং কিভাবে লুই কান যে এই অঞ্চলের মানে তার ইমাজিনেশনে যে বাংলাদেশ বা একটা একটা সিটি প্ল্যানিং এর যে ফিলোসফিটা উনি বলছিলেন, সেটা নিয়ে একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আসি আমি সেনা শাসক থেকে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ মোস্ট অফ দ্য প্যাট্রন আমাদের যে সরকারি যে বিল্ডিং গুলা, হ্যাঁ, যেগুলো দেখি আমরা, সেগুলো সব প্যাট্রন কিন্তু হচ্ছে আমাদের মূলত সেনা শাসকের সময়, তাই না? আপনার আইয়ুব খান যখন আপনার ক্ষমতায় আসলো 58-59 এর প্রেসিডেন্ট হলেন 59-এ। সো সেনা শাসক উনি যখন আসলেন, তো ওনার একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে হি হ্যাজ টু লেজিটিমাইজ হিজ আপনার শাসনটাকে, তাকে এক ধরনের ইয়ে দিতে হবে, ভ্যালিডেট করতে হবে। এবং ভ্যালিডেট করার জন্য সে একটা খুব ইন্টারেস্টিং মেথোডোলজি নেয়, একটা টেকনিক, একটা ট্রিক। সেই ট্রিকটা সে নাম দেয় হচ্ছে বেসিক ডেমোক্রেসি। আমরা জানি সে সে বললো যে সব আহ, পাকিস্তানের মানুষজন যেহেতু আনএডুকেটেড, অশিক্ষিত, হুম, তো সে আহ, এখানকার জনগণ আসলে গণতন্ত্র যেভাবে পশ্চিমা বিশ্বে, স্পেশালি ইউরোপ বা আমেরিকা একটু গণতন্ত্র বুঝে, সেই গণতন্ত্রটা এখানে অ্যাপ্লিকেবল না। কারণ এখানকার মানুষ আসলে, বড় যে গ্রামের মানুষ, তারা তো অশিক্ষিত, সে কিভাবে একটা ফরেন পলিসি রিলেটেড একটা বিষয়ে সে ভোট দিবে? তো তার ভোটটা যদি সে দেয়ও, সে ভোটটা হবে করাপ্ট। সো সে তখন বললো যে ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন কন্টেক্সচুয়ালাইজড ডেমোক্রেসি লাগবে ফর পাকিস্তান, এবং সে সেটার নাম দিল হচ্ছে বেসিক ডেমোক্রেসি, রুডিমেন্টারি ডেমোক্রেসি। মানে হচ্ছে যে গ্রামের মানুষ শুধু আপনি তার যে অঞ্চলের চেয়ারম্যান বা তাকে সে ভোট দেবে, সে চেয়ারম্যান আবার কাইন্ড অফ আপনার সেনার যে হায়ার আর কি, সেরকম ডেমোক্রেসিটা ইমাজিন্ড অ্যাজ এ আপনার স্ট্রাকচার, অ্যাজ এ আপনার মিলিটারি স্ট্রাকচার। তো আমি ভোট দেবো সে চেয়ারম্যানকে, চেয়ারম্যান ভোট দেবে তারপরের কে, তারপরে এভাবে সে হায়ার কি হবে। এটার ফলে যেটা হলো যে আপনার ন্যাশনাল ইয়েতে আপনার মানুষের ডেমোক্রেসির কনসেপ্টটা হয়ে গেল আপনার একটু রিডাক্টিভ। এইটা আমেরিকানরা খুব পছন্দ করে, এবং তারা বলে যে না, এটা প্রবাবলি ইট উইল ওয়ার্ক ফর ফর পাকিস্তান। তো এখন এটা গেল একটা একটা অংশ। নাও যখন আইয়ুব খান আর্কিটেক্টদেরকে ডাকলেন এবং কাজ করার জন্য, তো তো সে তখন বলে যে ঠিক আছে, তাহলে এখন আমি কিভাবে মানুষকে এমন বিল্ডিং তৈরি করতে পারি যেটাতে মানুষ, মানে পপুলার মানুষ যারা আম জনতা বলি আমরা যাদেরকে, তারা কিভাবে কানেক্টেড ফিল করবে এই নতুন স্থাপনার সাথে। তো সে তখন
চিন্তা করলো এবং বের করলো, এবং তার লেখালেখিও আছে যে এখানকার মানুষরা হচ্ছে যেহেতু মুসলিম, তো সেহেতু আমরা যদি আমাদের বিল্ডিং গুলার চেহারা যদি ইসলামিক করতে পারি, তাহলে এখানকার মানুষ দে উইল ফিল মোর কানেক্টেড টু দিস নিউ বিল্ডিংস এন্ড দে উইল অলসো ফিল এম্পাওয়ার্ড, রাইট? সো এইটা একটা তার হাইপোথিসিস সে সামনে নিয়ে আসলো। এই হাইপোথিসিসটাকে দিয়ে সে তার যে সব থেকে বড় প্রজেক্ট সে যেটা করে সেটা হচ্ছে আপনার ইসলামাবাদ তৈরি করা এবং একটা ক্যাপিটাল সিটি তৈরি করা। বাট এখানে আমাদের মনে রাখা দরকার, ইসলামাবাদ যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু আপনার শেরে বাংলা নগর, এখন আমাদের এটা একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমরা ভুলে যাই। আমরা ভাবি শেরে বাংলা নগর ছিল প্রভিন্সিয়াল ক্যাপিটাল, অ্যাকচুয়ালি ইট ওয়াজ দ্য আদার ওয়ে রাউন্ড। শেরে বাংলা নগর ওয়াজ অ্যাকচুয়ালি দ্য মেইন ক্যাপিটাল যখন এটা তৈরি হয়, প্রজেক্টটা যখন হাতে নেওয়া হয়। শেরে বাংলার নগর ওয়াজ সাপোজ টু বি দ্য মেইন ক্যাপিটাল, ইসলামাবাদ ওয়াজ সাপোজ টু বি দ্য প্রভিন্সিয়াল ক্যাপিটাল। সো দ্যাট সেকেন্ড ক্যাপিটাল একটা বলা হতো যে তখন এটা সেকেন্ড ক্যাপিটাল পরে হয়েছে। যখন আপনার প্রজেক্টটা শুরু হয় তখন আপনার প্রজেক্ট ব্রিফে আপনার ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন দেখলেন যে ইসলামাবাদে বেশি টাকা, শেরে বাংলায় কম টাকা। বাট থিওরিটিক্যালি আমি বলতেছি, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে ইন প্র্যাকটিস। এখন আমরা সবাই জানি শেরে বাংলা সেকেন্ড ক্যাপিটাল, বাট ওয়েন দ্য প্রজেক্ট স্টার্ট, এটা শেরে বাংলা সাপোজ টু বি দ্য মেইন ক্যাপিটাল থিওরিটিক্যালি, and Islamabad was the আপনার provincial capital for West Pakistan. But এই চেঞ্জটা কখন হলো এবং কেন হলো এটা জানা এই আছে? চেঞ্জটা কখন হলো, কেন হলো, এইটা একটা খুব দুর্দান্ত প্রশ্ন। এই 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 জিনিসটা আমি নিজের লেখালেখিতেও উল্লেখ করছি, কিন্তু খুব বেশি করে আমি স্ট্রেস করি নাই। আমার এক কলিগ, পাকিস্তানি কলিগ, সে আপনার পাকিস্তান রাজনৈতিক ইতিহাস নিয়ে কাজ করে, সে আমাকে বললো যে তুমি তো এটা আরেকটু করা যায় এটা নিয়ে, তাহলে কখন হলো চেঞ্জটা? আমি বললাম এটা তো দারুণ একটা প্রশ্ন। আমি জানি এটা হয়, কিন্তু কখন এটা হয়, কোন আপনার কনটেক্সটে, এটা আমি জানি না। তো এটা হয়তো জানা যাবে আরো নতুন রিসার্চ করলে কেন এটা। বাট আমরা একটা হাইপোথিসিস করলে বুঝতে পারি যে ইটস পার্ট অফ দ্য আপনার পলিটিক্যাল প্রসেস, রাইট? বিগার পলিটিক্স। বিগার পল। যখন আপনার থিওরিটিক্যালি হয়েছে ইস্ট পাকিস্তানকে আপনার খুশি করতে হবে, তো এটা করছে হচ্ছে আপনার মেইন ক্যাপিটাল, বাট ইন প্র্যাকটিস ইট always become provincial. It was also propagated in press as the second capital, right? But in theoretically, আপনার so that is the interesting thing. So মানে তার মানে হচ্ছে এই পুরো জিনিসগুলো সবগুলো এক সূত্রে বাঁধা। মানে হচ্ছে আপনি people কে বলবেন যে I'm trying to empower you through giving you Islamic architecture, by giving you a capital, by giving you the feeling. আমি এটাকে বলি হচ্ছে যে আর্কিটেকচার দেওয়ার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি সে আমাদেরকে একটা দিতে চাইলো হচ্ছে একটা ফিলিং অফ এম্পাওয়ারমেন্ট, which is actually phantom power, which is actually not a true power, right? আপনি ভাবলেন যে আপনি এম্পাওয়ার্ড, আপনি করতে পারতেছেন, কারণ আমাকে তো রিফ্লেক্টেড হচ্ছে, আমার ছবিটা বা আমার চেহারাটা আছে অ্যাস্থেটিক্যালি, দ্যাট ইজ দ্য পলিটিক্স অফ অ্যাস্থেটিক, রাইট? আপনি একটা ব্যানার বানালেন, একটা মুরাল করলেন, আপনি দেখলেন শ্রমিকরা ওখানে যাচ্ছে, মানুষ কৃষকরা খুব হাসি খুশি কৃষক, তারা ধান কাটতেছে, কিন্তু দ্যাট ইজ বেসিক্যালি দ্য পলিটিক্স অফ অ্যাস্থেটিক। আপনি ভাবতেছেন আপনি এম্পাওয়ার্ড, কিন্তু আসলে তো আপনি এম্পাওয়ার্ড না, রাইট? আর্কিটেকচার ইজ অ্যাকচুয়ালি ট্রিকড, এই জন্য ইজ পার্ট অফ দ্য, এবং খুবই এক্সপ্লয়েটেড। আমি বলবো যে আর্কিটেকচার ইজ প্রবাবলি সবগুলো আর্ট ফর্মের মধ্যে the most powerful art form that can be violently exploited by the political. মানে আর্কিটেকচার দিয়ে একটা ইলিউশন ক্রিয়েট করা তো যায় ভীষণ রকম ভাবে, খুব সহজে করা যায়। হ্যাঁ, একটা ইলিউশন ক্রিয়েট করা যায়, একটা ফলস সেন্স অফ এম্পাওয়ারমেন্ট তৈরি করা যায়। তো Right. এই জায়গাটায় যদি মানে লুই খানের মানে উনি যে এখানকার ল্যান্ডস্কেপ এবং কিছুটা ওই যে মোগল ইয়ের বাইরে চলে আসলেন, এক ধরনের মানে ডেভিয়েট করলেন ন্যারেটিভ যেটা তাকে প্রপোজ করা হয়েছিল, ওই জায়গাটার একটু যদি বলেন। এটা এখানে আমি আবার এখানে বলি যে লুই খানও কিন্তু সে কিন্তু মানে এভরি ক্যারেক্টার হ্যাজ দেয়ার ওন হিস্ট্রি, রাইট? লুই খানের কিন্তু আবার পার্সোনাল হিস্ট্রি আছে, সেটা আমাদের একটু দেখতে বুঝতে হবে। লুই খান এসে এখানে উনি বলতেছেন যে এখানকার দেশ মাটিকে নিয়ে কাজ, উনি বলতেছেন যে আমরা উই হ্যাভ টু বি মোর কন্টেক্সচুয়ালাইজ, রাইট? এটা হচ্ছে একটা অংশ, বাট উই অলসো হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ওনার এই স্টেটমেন্টটাকে ওনার হিস্ট্রির সাথে রিলেট করে দেখতে হবে। ওনার হিস্ট্রিটা কি? উনি হচ্ছেন উনি যখন প্রথম মার্গালা হিলে আসলেন, উনি শেরে বাংলা নগরের কাজ আগে শুরু করছেন, পরে গেছেন মার্গালা আপনার ওয়েস্ট পাকিস্তানে। যখন এখানে কাজ করতেছেন তখন সিডিএ, যে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি ইন ওয়েস্ট পাকিস্তান, ওরা বললেন যে এই ভদ্রলোক তো এখানে কাজ করতেছেন, ভালোই কাজ করতেছেন, ওকে এখানে নিয়ে আসি। এটা কমপ্লিকেটেড হিস্ট্রি, কারণ ইসলামাবাদে ওরা আরো কয়েকজন আর্কিটেক্টদের চেষ্টা করছিল, ওনারা কেউ প্রপারলি ডেলিভার দিতে পারেন নাই। তো বলে ঠিক আছে, লুই খান তো অলরেডি যেখানে কাজ করতেছে, ওকে নিয়ে আসি এখানে। তো প্রথমে যখন উনি মার্গালা হিলে আসলেন, যে হিলের উপরে, তো ওর ফার্স্ট ইমপ্রেশনটা ছিল যে এটা হচ্ছে আপনার ইসের মতন একটা ইসের রোমান ফোরামের মতন। রোম তো আপনার
সাতটা ইয়ের উপরে কি জানি পাহাড়গুলা ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল হিলের উপরে। তো সে বললো এটাই তো হতে পারে আপনার একটা মানে ট্রু সিম্বল অফ আপনার ওয়ার্ল্ড ডেমোক্রেসি। হ্যাঁ, এবং ওনার চিন্তাটা কিন্তু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ল্ড ডেমোক্রেসি ওয়াজ অলওয়েজ রুটেড ইন ওয়েস্টার্ন ডেমোক্রেসি, আপনার রোমান, এবং সে কিন্তু ভীষণভাবে রোমান আর্কিটেকচারকে দিয়ে শেষ বয়সে তার সে ভীষণভাবে ইনফ্লুয়েন্স ছিলেন। হ্যাঁ, তো সে কিন্তু আপনার যে রোমান আর্কিটেকচারের যে অ্যাস্থেটিক, রোমান ফোরাম এবং রোমান ক্যাপিটাল, সেটাকে মার্গালা হিলে সে ট্রান্সপোজ করতে চাইছিলেন, এবং এটা তার চিঠিপত্রের মধ্যে আছে। তার অ্যাসিস্ট্যান্টরা যখন আসেন তারা বললো যে মার্গালা হিলকে ওরা পুরাপুরি একদম মেস করে ফেলছে, so we have a great chance to actually make it as a আপনার Roman democracy. So আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লুইকান হ্যাজ হিজ ওন ব্যাগেজ। মানে এখানে এটাই হচ্ছে ইন্টারেস্টিং, মজাটা হচ্ছে এখানে আপনি যখন আসলেন, স্পেশালি ইট অলওয়েজ হ্যাপেন্স ইন প্রফেশন। এই কারণে আমি বলি যে আর্কিটেকচার ইতিহাস লিখতে গেলে আপনাকে কিছুদিন প্র্যাকটিসে থাকতে হবে, তাহলে আপনি অনেক জিনিসপত্র, কারণ এটা তো আপনার উকিলদের মতন, আপনি খুব ক্লায়েন্ট বেসড কাজ, আপনি অনেক কথা বলেন যেটা আপনি হয়তো ক্লায়েন্টকে খুশি, যেটা আর্টিস্টদের মধ্যে একটু কম হয়, কারণ আপনি একা একা কাজ করতেছেন। কিন্তু আপনি যখন ক্লায়েন্ট রিলেটেড কাজ হবে, আপনি ক্লায়েন্ট কে বুঝে, ক্লায়েন্টের টেম্পারেচার বুঝে অনেক কিছু বলবেন বা চিঠি লিখবেন, প্রজেক্ট উইচ মাইট নট বি ইয়োর অ্যাকচুয়াল ইন্টেনশন, রাইট? আপনি ইউ কাম উইথ ইয়ার ওন অ্যাস্থেটিক এন্ড পলিটিক্যাল ব্যাগেজ এন্ড হিস্ট্রি, ইয়োর পার্সোনাল হিস্ট্রি। তো সে সেটা কাজটা করতে চেয়েছিল। সে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন লুইকান পছন্দ করেন না কোনোভাবেই আপনার ইসলামিক মোটিভ থাকবে না। ইটস নট দ্যাট যে সে ইসলামিক জিনিস পছন্দ করতেছে না, এই জন্য না, বিকজ হি হ্যাজ হিজ ওন মিশন অ্যাজ এন আর্কিটেক্ট। সে ওয়ান্টেড টু ক্রিয়েট something that will be classical and timeless as Roman architecture. আমি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে লুইকান তেহরানে লুইকান একবার ভুলে গেলাম ওর ইয়েটার লাস্ট যে প্রিন্সেস, শাহ প্রিন্সেস, হ্যাঁ হ্যাঁ পাহলভীর আপনার ফারা দিদির মনে হয় লাস্ট প্রিন্সেস। ও আর্কিটেক্ট ছিলেন না, উনি পাস করেন নাই, উনি আর্কিটেকচার পড়া শুরু করছিলেন, দেন শি ড্রপড আউট, বাট শি হ্যাজ হিউজ ফ্যাসিনেশন অ্যাবাউট আর্কিটেকচার। তো সে আপনার তেহরানকে মডার্নাইজ করতে চাইছিলেন, এবং সে একইভাবে আপনি বিদেশি আর্কিটেক্ট সবাইকে নিয়ে আসছিলেন। তো সেই ওয়ান অফ দ্য আর্কিটেক্ট ওয়াজ লুই খান, এবং লুই খানকে একটা বক্তৃতা দেওয়া হয়েছিল, সেটা আপনার অলমোস্ট সমসাময়িক আপনার এই ইসলামাবাদের সময়, যে তোমার ধারণা কি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ধারণা কি ইসলামিক আর্কিটেকচার নিয়ে। তো সেটা তো প্রি আপনার ইসলামিক রেভলিউশন ইন ইরান। তো তখন লুইকান বলছিল যে আপনার যে ইসফাহানের আর্কিটেকচার বা ইসলামিক আর্কিটেকচার ইন ইরান ইজ লেস প্রমিসিং অর লেস প্রোডাক্টিভ দেন আপনার পার্সিপলিস প্রি হিস্ট্রি টাইমের সময়। এটা একটা কারণ, সে উদাহরণ সে যে থিওরিটা দিছিল লুইকান তার বক্তৃতায়, সেটা হচ্ছে যে ইসলামিক আর্কিটেকচারের ভিতরে এক ধরনের প্রোটোটিপিক্যাল রিপিটেশন আছে। আপনি একটা নকশা বানালেন, সেটা থেকে আপনি তৈরি করে 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 বড় জিনিস বানালেন, রাইট? কিন্তু সে বললো যে এই জিনিসটা ওনার কাছে, ওনার তত্ত্ব অনুযায়ী এই জিনিসটাকে উনি পছন্দ করেন, ওনার কাছে মনে হচ্ছে ক্রিয়েটিভলি মোর ব্যানাল। Rather, he proposed that Iran should look inspiration, its creative inspiration, not from its Islamic past, but from the pre-Islamic past, like more from the Persepolis. So, ওর যে তত্ত্বটা, he was not anti-Muslim. আমাদের এটা জিনিস বুঝতে হবে যে আমরা যে সময় কথা বলতেছি সেটা তেহরান হোস্টেজের আগে, ক্রাইসিসের আগে। এই সময় কিন্তু ওয়েস্টের সাথে ইসলামের যে সম্পর্কটা এখন ভিন্ন অন্যরকম ছিল। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমাদের এখন তালিবানের মতন ওই মাইন্ডসেটে চিন্তা করলে হবে না, ইটস এ ডিফারেন্ট টাইম। সো ওর কিন্তু ঠিক ইসলামের সাথে, ও ইসলামকে বুঝতেও না, সো ইসলামের সাথে ঝগড়া টগড়া কিছু নাই। ওর ব্যাপার হচ্ছে যে হি ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং দ্যাট ইজ ভেরি অ্যাবস্ট্রাক্ট, এবং যে কারণে সে বলতে চায় যে রুইন ইজ বেটার আর্কিটেকচার। যে একটা আর্কিটেকচার তার একটা তত্ত্ব ছিল, তার থিওরি, সেটা তার তত্ত্বটা ছিল একটা আর্কিটেকচারের যদি কখনো আপনার যুদ্ধ হয়, তাহলে আর্কিটেকচার সব গ্লাস আপনার এক্সট্রা ফলস জিনিস ভেঙে যাওয়ার পর যেটা রুইনটা থাকবে, আর্কিওলজিক্যাল রুইন, আসল আর্কিটেকচার, সেটাই হচ্ছে আসল আর্কিটেকচার, বাকি সব হচ্ছে কসমেটিক। সো হি হ্যাজ দ্যাট অ্যাস্থেটিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট আর্কিটেকচার, টু হি কল ইট জিরো, মানে আপনি গো বিয়ন্ড এনি স্টাইল, go beyond any ideology, go beyond everything to touch the subconscious emotion, the essence. হ্যাঁ, ওই জায়গা থেকে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে দিই, এটা অনেকেই জানেন না, সে ইসলাম যখন সে ডিজাইন করতে যায়, তার একটা প্রোগ্রামের ভিতরে ছিল সেন্টার অফ সেন্টার অফ ইসলাম। এটা আপনার একদম পার্লামেন্ট কমপ্লেক্সের ভিতরে হওয়ার কথা ছিল।
মার্গালা হিলটা যদি আপনি এখন দেখেন যে আপনার উপরে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা উপরে, রাইট, তারপরে হচ্ছে আপনার নিচে হচ্ছে পার্লামেন্ট কমপ্লেক্স। তো এইটা নিয়ে আমি বলছি যে উপরে থাকা মানে হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল ইয়েটা বেশি, পার্লামেন্টের নিচে সেনা শাসক উপরে, পার্লামেন্ট নিচে, এই দুইটার মাঝখানে একটা সেন্টার হওয়ার কথা ছিল, এই দুইটা ঢালের মাঝখানে। সেই সেন্টারটার নাম ছিল হচ্ছে ইসলামিক সেন্টার, সেন্টার ফর ইসলামিক সোসাইটি। সো ওইখানে লুই খান হি ওয়াজ রিয়েলি ব্যাফেলড, আপনার কনফিউজ কিভাবে এরকম একটা সেন্টার তৈরি করা যায়, হ্যাঁ, এবং যেটা আপনি বিল্ডিং ইটসেলফ উইল রিপ্রেজেন্ট ইসলামিক আর্কিটেকচার। তো ওই বিল্ডিংটা কখনো তৈরি হয় নাই, কিন্তু সেই যেসব প্ল্যান ডেভেলপ করছিল দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। ওর লুই খানের সব আর্কিটেকচার হচ্ছে ভেরি গ্রামাটিক্যাল, আপনার আপনার ভেরি সিস্টেম্যাটিক এন্ড গ্রামাটিক্যাল, লাইক রোমান আর্কিটেকচার, গ্রিক আর্কিটেকচার, ক্লাসিক্যাল আর্কিটেকচার, রাইট। ওইখানে সে করলো একটা ফ্রি ফর্ম নিয়ে কাজ, একটা ট্রায়াঙ্গুলার প্ল্যান, খুবই মানে খুবই ফ্রি ফর্ম, ট্রায়াঙ্গুলার, ভিতরে সার্কুলার কাটা টাটা অনেক কিছু আছে, মানে ইট উইল মোর লাইক আপনার এখনকার ডিকনস্ট্রাকটিভিস্ট আর্কিটেকচারের মতো, মানে এবং সে যেটা এবং সে অনেক লেখালেখি করছে, সে অনেক চিন্তা করছে, লেখালেখি করে সে একটা একটা তত্ত্ব দেয় যে ইসলাম বলতে, এবং এটা ডক্সিডিয়াসও পরে বলে যে ইসলাম বলতে তোমরা, কারণ ওরা যখন এখানে আসে দে হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, বাট তাদের কাজের সূত্রে তাদেরকে ইসলাম নিয়ে পড়াশোনা করতে হয়েছে। হোয়াট এভার ওরিয়েন্টালিস্ট লিটারেচার ওয়াজ আউট দেয়ার ইন 1950s, সেগুলো তাদের পড়াশোনা করতে হয়েছে। এবং তাদের একটা তত্ত্ব তারা দিছে যে আইয়ুব খান বা সিডিএ বা তার গভর্নমেন্ট, এবং ইন্টারেস্টিং, ইয়াহিয়া খান ছিলেন কিন্তু সিডিএর ফার্স্ট হেড ছিলেন। তো অবশ্যই তোমরা যেভাবে ইসলামকে বলতেছো, এবং আবার চিন্তা করেন সেনা শাসকরা কিন্তু ইসলামকে বলছে টু লেজিটিমাইজ দেয়ার পাওয়ার, none of them were practicing Muslim in a sense, so they use it as a political tricks or tactics, right, to create a false empowerment of the people. তো ওরা যেটা লুই খান ডক্সিডে সবাই বলে যে তোমরা যেভাবে ইসলাম, যে ব্রিফের প্রজেক্ট ব্রিফের মধ্যে আমাদেরকে বলতেছে এটা হচ্ছে ইসলাম, আমরা তো দেখতেছি ইসলামটা ভিন্ন, ইসলাম ইজ অলওয়েজ ইভলভিং, এটা তো কোনো দেখতে পাচ্ছি একটা রূপ আছে, কিন্তু আসলে তো এটা রূপটা তো আপনার কনস্ট্যান্ট না, ইটস ইভলভ, ইট হ্যাজ ইটস ওন লাইফ। তো আমি একটা জিনিস তৈরি করবো কিভাবে, বরং ডেমোক্রেসি এখন মডার্ন আমরা করতে পারতেছি না। তো এই কারণে সে ইসলামিক ওই যেটা করছে ইজ ভেরি ডিকনস্ট্রাকটিভ এন্ড ভেরি প্লেফুল, মানে এটা অ্যাকচুয়ালি ডাজ নট হ্যাভ এনি গ্রামার। এট দ্য এন্ড অনেক ডিসপিউট হয়, ইয়াহিয়া খান বলে যে এটা হচ্ছে না, এটা কি ধরনের বিল্ডিং, এটা কিভাবে ইসলামের বিল্ডিং হয়, এইভাবে করে পরে এই প্রজেক্টে ড্রপ আউট করে দেওয়া হয়, যেমন এটা করারই দরকার নেই, এতই যখন কন্ট্রোভার্সি করারই দরকার নেই। তো ডক্সিডিস কথা যেটা বলতে, হ্যাঁ বলে এই জায়গাটা আমি একটু জাস্ট আপনার লেখার রেফারেন্সে যে আমি ওইটা এখন ডিটেলে যাব না, কিন্তু ওটা একটা খুব মজার ইতিহাস যে ওই যে প্রেসিডেন্সিয়াল হাউসটা পাহাড়ের উপরে থাকবে এবং পার্লামেন্টের নিচে থাকবে, এটা নিয়েও তো একটা ডিবেট হয়েছিল। এবং জাস্ট এই যে ক্ষমতা কিভাবে, মানে আইয়ুব খান চেয়েছিল যে না এটা উপরে থাকতে হবে, মানে ইট উড প্রুভ হিজ অথরিটি। আচ্ছা, এটার সাথে আমি একটু আপনার ওই আলাপটার সাথে, আপনি হয়তো ডক্সিডিয়াসের কথা আসছিলেন, কিন্তু আপনার লেখাতেও যেটা দেখলাম ডক্সিডিয়াসও যেটা বলছিলেন যখন উনি এই বাংলাদেশে এখানে বার্ড নিয়ে কাজ করছেন, যে উনিও এই অঞ্চলের স্থাপত্যকে যদি আমরা মডার্নাইজ করতে চাই তাহলে ইন্সপিরেশনটা আসতে হবে প্রি মোগল জায়গা থেকে, মানে ইভেন উনি প্রি সুলতানাতের দিকেও যেতে বলছেন, এবং সেখান থেকে এই যে দোচালার কনসেপ্ট উনি বার্ডের ভেতরে ইউজ করেছেন। ওই বিষয়ে একটু কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আমি এটা খুব ইন্টারেস্টিং এরিয়া, মানে দোচালা ফোক মোটিভকে ডক্সিডিয়াস যেরকম, লুই খান মোর ক্লাসিক্যাল ইয়েতে চলে গেছিলেন, রাইট। সো উনি হি ওয়াজ মোর ইনফ্লুয়েন্সড বাই রোমান অ্যান্ড ক্লাসিক্যাল আর্কিটেকচার। সো ও যখন আমাদের পার্লামেন্টে ডিজাইন করে হি ওয়াজ মোর ইন্সপায়ার্ড বাই আপনার ক্লাসিক্যাল ওয়েস্টার্ন আর্কিটেকচার, যদি আমরা বলি বাংলাদেশি, বাট আসলে ওর ইন্সপিরেশনের জায়গাটা ওখানে ছিল। বাট এনিওয়ে এট দ্য এন্ড হি হ্যাজ টু রেসপন্ড টু দ্য লোকাল ক্লাইমেটিক কন্টেক্সট, দ্যাটস সামথিং দ্যাট এনি আর্কিটেক্ট ক্যানট আপনার ডিনাই, এটা তো করতে হবে। আপনি ডেজার্টে বানালে একটা বিল্ডিং বানাবেন, দক্ষিণ আমেরিকা গেলে আরেক ধরনের বিল্ডিং বানাবেন, বাট আপনার ওর যে পার্সোনাল হিস্ট্রি বললাম, এন্ড ডক্সিডিয়াসের পার্সোনাল হিস্ট্রি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। সো এটাও একটু বুঝতে হবে। ডক্সিয়াডিস, কনস্ট্যান্টিনাস ডক্সিয়াডিস ভদ্রলোক গ্রিক আর্কিটেক্ট ছিলেন, এবং সে তাকে বলা হয় যে ট্রুলি দ্য ফার্স্ট গ্লোবাল আর্কিটেক্ট। আপনার মানে প্রথম তার প্র্যাকটিস ছিল যেটা আপনার মাল্টিপল কন্টিনেন্টে তার প্র্যাকটিস শুরু হয়। এবং আপনার অকুপেশনের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডক্সিয়াডিস আপনার সরকারি একটা পদ হোল্ড, বেশি ডিটেলে যাব না, কিন্তু সে যুদ্ধের সময়
অকুপেশনের সময়, ডিউরিং দ্য অকুপেশন টাইম, সে গোপন তার একটা দল ছিল, সেই গোপনে গোপনে সে সংগ্রহ করতো যে কি কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে যুদ্ধে, মানে স্পেশালি ইন বিল্ট এনভায়রনমেন্ট। সে তার দলটাকে নিয়ে, একটা ছোট আর্কিটেক্টের দলকে নিয়ে তারা লিটারালি সে প্রতিদিন তারা ইয়ে করতো, ডেটা কালেক্ট করতো কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে। তো যখন আপনার যুদ্ধ শেষ হলো, যখন অকুপেশন ফ্রি হলো, তখন ওর কাছে একটা ফুল সার্ভে, বিশাল আপনার সার্ভে ছিল যে এক্স্যাক্টলি কি কি ক্ষতি হয়েছে, কয়টা বাসা পড়ছে, কয়টা গরু মারা গেছে, কতগুলো মানুষ মারা গেছে, প্রত্যেকটা জিনিসের তার কাছে ইয়ে ছিল, আপনার হিসাব ছিল। তো সেই হিসাবগুলোকে সে যখন যুদ্ধের সাথে সাথে যে বললো যে না এই ক্ষয়ক্ষতি হয়েছে নাও, এবং আই অলসো হ্যাভ এ প্ল্যান, এবং সে এটা একটা কোন প্ল্যান। কোন এলাকার হিসাব বলছেন? সে অ্যাথেন্সে, অ্যাথেন্সে। এথেন্সের, ওকে হ্যাঁ, ওকে, অ্যাথেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় আমি তার ইতিহাসটা একটু বলি, তাহলে হ্যাঁ বুঝতে সুবিধা হবে যে সে যখন আমাদের দেশে আসলো কোন কোন জিনিসগুলাকে দেশে আসলে, মানে সে হ্যাঁ কিভাবে, আর্কিটেক্ট একটা পার্সন, তার পার্সোনাল হিস্ট্রিটা জানা প্রয়োজন আমাদের। সো সে এই হিসাবটা করলো, এবং যখনই সে করলো যে ফোর্ট ফাউন্ডেশন যখন গেল গ্রিক রিকনস্ট্রাকশনের সময়, ওয়ান অফ দ্য বিগেস্ট পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন প্রজেক্ট, তো ডক্সাইডিস তার সব ডেটাগুলো দিয়ে বললো যে আমার একটা তত্ত্ব আছে যে দ্যাট ইজ দ্য ওয়ে উই ক্যান আপনার পোস্ট ওয়ার ইয়ে করতে পারবো, রিডেভেলপমেন্ট করতে পারবো আমাদের দেশকে। এবং সে তার থিওরিটার নাম দিল হচ্ছে একিস্টিক। এটা শুধু একিস্টিক্স, AEKISTIC, একিস্টিক একটা গ্রিক শব্দ থেকে সে তৈরি করছে। এটার মানে হচ্ছে আপনার total ecological development. Right? So Doxiadis is a theoretician as well. তো সে বলতো যে সে আর্কিটেকচারকে শুধু একটা বিল্ডিং দিয়ে দেখলে বোঝা যাবে না, এটার সাথে আপনার আরবান ডিজাইন, আরবান প্ল্যানিং প্লাস আপনার এনভায়রনমেন্ট, এই তিনটা জিনিসকে একসাথে করতে হবে। ইট ওয়াজ ভেরি ইউনিক, কারণ হচ্ছে যে সময় কথা বলতেছি 90, সেই সময় আপনার এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস ওয়াজ নট এক্সিস্টেন্ট। আপনার হোল কনসেপ্ট অফ সাস্টেইনেবল আর্কিটেকচার, ফসিল ফুয়েল তো ছিল না, সো এইসব বিষয়গুলো ছিলই না। তো সেই সময়টায় সে বলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমাদেরকে আর্কিটেকচারকে চিন্তা করতে হবে পার্ট অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট, এবং একটা থিওরিটার নাম দিল সে হচ্ছে একিস্টিক। এটার ফলে সে একটা খুব ইন্টারেস্টিং থিওরিটিক্যাল কাজ করলো, সেটা হচ্ছে আর্কিটেকচারের যে ফর্ম সেন্ট্রিসিজম, সেটাকে সে খারিজ করে দিল। আর্কিটেকচার বলতে যেরকম আমরা সুন্দর বিল্ডিং বুঝি, একটা সুন্দর লুক্রেটিভ এক্সাইটিং ফর্ম, রাইট, সেই জিনিসটা সে খারিজ করে দিল। কারণ ফর্ম হচ্ছে আপনার পুরো একটা এক্সট্রিম কমপ্লেক্স একটা ডিসকোর্সের মধ্যে একটা মাত্র অংশ, এর ভিতরে আপনার এনভায়রনমেন্টাল জিনিস, পলিটিক্যাল, হিউম্যান ইনস্টিটিউশন, অনেক কিছু আছে। ইটস এন ইন্টারডিসিপ্লিনারি অ্যাক্ট বাই ইটসেলফ। ইট ইজ আনলাইক পোয়েট্রি অর ইভেন আপনার ডুইং এ পেইন্টিং, রাইট। কারণ এটাকে আপনার ইটস নেচার ইজ, এটাকে আপনার কি বলে যে ফ্রোজেন মিউজিক বলার কোনো অবকাশ নেই, কারণ ইটস নট দ্য ওয়ে মিউজিক উই প্রডিউস মিউজিক, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো এটার থিওরিটার নাম দিল সে হচ্ছে একিস্টিক্স। তো এটার ফলে সে ফোর্ট ফাউন্ডেশনের একটা ইয়ে পেলো, তারা খুব ইন্টারেস্টেড হলো তার ইয়েকে দিয়ে, এবং তাকে অনেক কাজ দিল আপনার পোস্ট কলোনিয়াল রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। হি ওয়াজ দ্য ম্যান হু অ্যাকচুয়ালি কাজ শুরু করে। বাট ইন দ্য মিন টাইম, ছোট করে বলি, গ্রিকে তার এই ভীষণ সফলতার কারণে গ্রিকে তার বিরুদ্ধে, গ্রিকের দলাদলিটা আমরা জানি, গ্রিক রাজনীতি দলাদলি সেই সময়, এবং প্রথম থেকে দলাদলিতে সে তাকে এবং সে ডক্সিয়াডিস এবং গ্রিকের যে একনায়ক তার সাথে সে কাজ করছে, এটা একটা বড় কারণ। দলাদলিতে তাকে আপনার ক্ষমতাচ্যুত করা হলো, তাকে সরকারি পজিশন থেকে তাকে বাদ দিয়ে দিল হলো, এবং তাকে এমন ভাবে চাপানো হলো যে হি লিটারালি বিকাম আপনার পেনিলেস। সে একেবারে আপনার, তার পয়সা পাতি নাই, কিছুই নাই। এবং সে একটা জমি কিনছিল লাইসাবিয়াত হিল, যেটা এই হিলের উপর থেকে পার্থেনন দেখা যায়। সে একটা জমি কিনছিল লাইসাবিয়াত হিলের উপরে, সেখানে সে তার অফিস বানাবে, বাড়ি বানাবে, এই চিন্তা করে। তো সে ওই জমিটা বিক্রি করে দিয়ে, এবং সে বিকাম পেনিলেস, এবং তার রেপুটেশন ওয়াজ খুবই খারাপ, একেবারে দলাদলিতে সে চাপায় দেওয়া হলো। তো সে সবকিছু বিক্রি করে দিয়ে, এবং তার যেসব মানুষরা তার সাথে যুদ্ধের সময় কাজ করতো তাদের কাছ থেকে এমন হয়েছে তাদের কাছে টাকা ধার করতে, আর ওভার করতে টাকা ধার করতে হয়েছে, করে সে ফুল ফ্যামিলি নিয়ে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়া মাইগ্রেট করে। এবং অস্ট্রেলিয়া মাইগ্রেট করে সেখানে যে সে একটা টমেটো ফার্ম দেয়, একটা ফার্ম হাউস তৈরি করে, বিকজ অস্ট্রেলিয়া তাকে বিল্ডিং এর লাইসেন্স দেয় নাই, আর্কিটেক্ট ডিজাইন লাইসেন্স দেয় নাই। And he spent some times as a tomato farmer, and he actually became a prospering tomato farmer. Then এবং সে চাষি বইও লেখে, আপনি কিভাবে একটা ভালো টমেটো ইয়ে করা যায়, খুব ইন্টারেস্টিং। এবং তারপরে সে দেশে আসে, আবার গ্রিসে আসে। দেন এই হিস্ট্রি জানা থাকাটা প্রয়োজন, কারণটা কি, যে সে যখন অস্ট্রেলিয়ায় থাকে তখন হি অ্যান্ড হিজ চিলড্রেন, স্পেশালি হিজ চিলড্রেন, ওয়্যার সিভিয়ারলি bullied and beaten up in school because they could not speak proper English.
এবং ওখান থেকে তার একটা সে লেখালেখি করা শুরু করে যে হাউ টু এম্পাওয়ার দ্য রিয়েল পিপল, আই মিন দ্য পিপল হুজ ভয়েসেস আপনার শোনা যায় না, যাদের হুম, হুম। ইয়েকে সাবঅর্ডিনেট বলি। তো ওইটার চিন্তা থেকে সে যখন এই সুযোগটা পেল পাকিস্তানে, তো সে তখন হি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ভয়েস, সে বলা শুরু করলো যে আপনি ইসলামিক আর্কিটেকচার না, আমাদেরকে যেতে হবে ফোক আর্কিটেকচারে, ফোক রাইট। এবং মানুষের কাছ থেকে যেতে হবে। এইটা হচ্ছে তার তত্ত্ব। কিন্তু তত্ত্বটাকে হাউ হি অ্যাপ্লাইড দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এটা আপনি যদি সময় থাকে সুযোগ থাকে সেটা নিয়ে আমি বলবো। রাইট। না সেটা যেটা আপনার ওই কাজেও আমি দেখেছি যে উনি বেসিক্যালি এখনো বার্ডের ভেতরে তো আছে। মানে এই যে বিশেষ করে দোচালার আইডিয়াটা তো এখানকার এই বেঙ্গলের একটা খুব পুরনো এবং একদম আ মোগল ইভেন সুলতানাত সময়ের। এখন একটু যেহেতু আমাদের সময়ও তা আপনি আবার আপনাকেও একটু যেতে হবে। সুতরাং সময়টা একটু কমে আসছে। আমি একটু আলাপটা আমার মনে হয় পোস্ট বাংলাদেশে একটু নিয়ে আসি। শিওর। এখন এই যে আ আমরা ২ জায়গায় দেখেছি যে আপনি মানে কান এবং ডক্সিডিয়াস এরা এরা দুজনেই এই অঞ্চলের মানে একটা স্থানিক প্রেক্ষিতে আ অ মানে স্থাপত্যের যে চরিত্র তৈরি করা এবং বাংলাদেশের স্থাপত্য কিরকম হবে সেটা তাদের একটা কৌতূহল ছিল। এবং একটা চেষ্টা ছিল, এক ধরনের চিন্তা ভাবনাও ছিল। কিন্তু আমাদের পরবর্তীতে যারা আমাদের দেশীয় আর্কিটেক্ট আস্তে, আস্তে যখন এই আর নগর ভাবনা, স্থাপনা ভাবনা আমাদের মানুষ যারা নাগরিক তারাই নিতে থাকলেন। সেখানে সেটার খুব বেশি প্রমিনেন্ট চর্চা তো আমরা দেখলাম না। আমি যেমন মাজারুল ইসলাম উনি জড়িত ছিলেন আ এ এবং উনি আ কি বলে মাজারুল ইসলামের কাজের ভেতরেও সেই চেষ্টাটা খুবই আছে এবং তাদের ২ জনের আ যেহেতু উনি কাজ করেছেন। তো এই যে আ ইয়ে হলো না, কি বলে মানে আমাদের সেই এই যেটা হলো যে আমাদের আপনি একটু আগে বলছিলেন যে আর্কিটেকচার পুরোপুরি এক ধরনের আ ওই ক্লায়েন্ট বেসড হয়ে গেছে। হ্যাঁ, মানে ক্লায়েন্ট এবং যখন একজন ক্লায়েন্ট আসেন এবং একটা একখণ্ড জমি নিয়ে আসছেন। কিন্তু এই ক্লায়েন্টটা যে একটা বিশেষ সমাজের অংশ, এই জমিটা যে একটা বৃহত্তর আ ল্যান্ডস্কেপের অংশ, সেইটা আর আর্কিটেক্টের পক্ষে চিন্তা করার সুযোগ থাকে না। তো এই জায়গাটা শুনবো কিন্তু তার আগে আমি ২-১ জন যারা শ্রোতা তারা শুনছেন যে খুব সংক্ষেপে ডক্সিডিয়াস এর গল্পটা একটু শেষ করবেন কিনা? ওই যে মানে তারা একটু শুনতে চাচ্ছে যে ও ডক্সিডিয়াস আচ্ছা, এর এই যে হ্যাঁ, উনি কিভাবে এপ্লাই করেছেন খুবই সংক্ষেপে যদি একটু হ্যাঁ, বলেন। খুব সংক্ষেপে বলি, তারপরে আমি আপনার উত্তর হ্যাঁ, স্বাধীনতা আমার দেব। ওই আলাপে আমরা একটু পোস্ট এখন বাংলাদেশে যাব। ডক্সিডিয়াস এর গল্পটা ইজ রিয়েলি ইন্টারেস্টিং। কারণ ডক্সিডিয়াস থিওরিটিক্যালি আবার আমাদের বুঝতে হবে যে আমাদের সবার মানে আর্কিটেক্ট স্পেশালি আমরা চিন্তা করি একভাবে যে আমরা এরকম কাজ করব, কিন্তু রিয়েলিটিতে যাই যখন আমাদের ক্লায়েন্টের সাথে যুদ্ধ করতে হয়, ফাইন্যান্স নিয়ে যুদ্ধ করতে হয়, অনেক কিছুই অ্যাপ্লাই করা সম্ভব না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে ও তো আর্কিটেক্ট, ও তো লিখছে এরকম জিনিস, তো সে আবার কপট ব্যক্তি, সে তো করার সময় করলো আরেক কাজ। তো এইখানে প্রোডাকশন অফ আর্কিটেকচার ইজ মাচ মোর কমপ্লিকেটেড। তো ভদ্রলোক লুইকান সরি ডক্সিয়াডিস ওয়াজ ট্রুলি আপনার তার লেখালেখি এবং সে প্রচুর লিখতো এবং সে শিক্ষকও ছিলেন। সো সে তার তত্ত্বটাকে সে সুন্দরভাবে বলছেন। বাট ওয়েন ইট কামস টু অ্যাপ্লিকেশন, রাইট, যখন আপনার তাকে যখন ওয়েস্ট পাকিস্তান স্পেশালি ইস্ট পাকিস্তানের কথা বলি, এখানে আসলেন, তাকে যখন অ্যাপ্লাই করতে হলো, সে ট্রুলি স্পিকিং যে সে এটা অ্যাপ্লাই করতে ছিল টু টু ক্রিয়েট এ সেন্স অফ এম্পাওয়ারমেন্ট অফ দ্য রিয়েল ফোক। এবং সে প্রথম কিন্তু ট্রুলি স্পিকিং সেই প্রথম মানুষ সে যে বললো যে এখানকার যে সিম্বলজি এটা মানে ইসলাম ইজ পার্ট অফ বেঙ্গল, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, এটা একেবারে এমবেডেড এখানে। কিন্তু ওই ইসলামের যে এক্সপ্রেশন এই বেঙ্গলের মানুষের, এবং তার লেখা থেকেই বলতেছে, আই এম নট পুটিং মাই ওয়ার্ডস ইন হিজ ওয়ার্ড, কারণ সে এখানে ঘোরাঘুরি করছেন খুব বেশি না, কারণ স্কোপ ছিল না, সে একটা প্লেন ছিল তার, অ্যামফিবিয়ান প্লেন, এবং যেই সময়ের কথা বলতেছেন আপনার রাস্তাঘাটও ছিল না, কিন্তু আমাদের চিন্তা করতে হয় 50-এর সময় হুম, রাস্তাঘাট তো ছিল না, তো সেইখানে কাজ করতেন হচ্ছে আপনার চলাফেরা করতেন একটা অ্যামফিবিয়ান প্লেন ছিল আপনার নদীতে, উত্তর নদীতে যেত। খুব হুম। ইন্টারেস্টিং, তার প্রচুর ছবি আছে, তো সে প্লেন থেকে ছবি তুলতেছে আপনার ইসে। আমি দেখেছি আপনার ওই ছবিগুলো। খুবই ইন্টারেস্টিং হ্যাঁ। তো কিন্তু তার সময় কম ছিল, সে উপর থেকে ছবি তুলে গ্রাম কিভাবে তৈরি হচ্ছে, এবং হি আন্ডারস্টুড যে এখানকার যে সেটেলমেন্ট, এটা আপনার ওইভাবে চিন্তা করলে হবে না। আপনার ওয়েস্ট পাকিস্তানের মতন লাহোরে একরকমের আরবান সেটেলমেন্ট, এটা বাংলাদেশে এসে কমপ্লিট সফট অ্যালুভিয়াল প্লেন, নদী যাচ্ছে আজকে এখানে আছে কালকে ওখানে নাই, রাস্তা নাই, রাইট, তো ওখানে কিভাবে বিল্ডিং তৈরি হবে। তো সে অনেকগুলো বেশ কিছু তথ্য দিছিল, বাট হি নেভার অ্যাকচুয়ালি গেট দ্য কমিশন, হি ট্রাই টু কনভিন্স দ্য, এবং সত্যিকার অর্থে যদি 50-এর সময় যদি
ডক্সাইডিসকে সুযোগ দেওয়া হতো, অর ডক্সাইডিসের সম্ভাবনা মানুষকে সুযোগ দেওয়া হতো যে ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হাউ উই ক্যান ডিজাইন আওয়ার সিটিজ ইন এ ল্যান্ডস্কেপ লাইক দিস, তাহলে কিন্তু ঢাকা বা আমাদের শহরের চেহারা অন্যরকম ভিন্ন হতো। এখন একদম যেরকম একদম খালেদ আশরাফ বা অনেকেই এখন এখন বুঝতেছি আমরা, রাইট, যে ঢাকার মাটি ভিন্ন, শুধু ঢাকা না, পুরো বাংলাদেশের মাটিটাই ভিন্ন। আমরা যদি ওটাকে মানে লাহোর বা করাচি বা ইউরোপের বা ফ্রান্সের মাটির মতন চিন্তা করি বা ক্যান্সাসের মাটির মতন চিন্তা করি, তাহলে তো হবে না। এখানে সেটেলমেন্টের ধারণাটাই ভিন্ন, আমাদের ওইটার ভিতর চিন্তা করে কাজ করতে হবে। ওটা বড়, অনেক বড় ব্যাপার কিভাবে এটা হলো হুম, যে আমাদের বাংলাদেশে যে পানিকে কমপ্লিটলি বাদ দিয়ে চিন্তা করলো। তো এক্স্যাক্টলি ডক্সিডিস কিন্তু শেষ করি, ডক্সিডিয়াস কিন্তু প্রথমে তত্ত্ব দিল যে তোমাদেরকে এখানে শহর বানাতে গেলে কিন্তু শহর এইভাবে বানালে হবে না। এবং সে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিল, which was actually misinterpreted by many western scholar। সে বলছিল যে তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেও মনুমেন্ট মানে কি সেটা সে বুঝে না। সে তো পার্থেনন থেকে আসছে, তার অফিস লাইসাবে যে হেললে সে পরে এসে কিনে নেয়, সে তার অফিস থেকে ডিরেক্ট আপনার পার্থেনন দেখা যায়, এন্ড হি ওয়াজ এ গ্রেট অ্যাডমায়ার অফ গ্রিক আর্কিটেকচার এন্ড গ্রিক মনুমেন্টালিটি। তো সে বলল যে তোমাদের, বলল যে তার লিখাই আছে, তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেও কিন্তু মনুমেন্ট কি সেটা বুঝে না, মনুমেন্টের অ্যাপ্রিসিয়েশন করতে করে নাই। বিকজ তারপর সে জবাব দিয়েছে যে কেন, কারণ তোমাদের এখানে মনুমেন্টের ধারণা ইজ ডিফারেন্ট দেন পার্থেননের ধারণা। পার্থেনন একটা খটখটা মাটির উপরে, পাহাড়ের উপরে তৈরি। আর রবীন্দ্রনাথ ওই আপনার পানির ভিতরে যে যে করে, সে যাই এলিট হোক, যাই হোক, যেটাই হোক, তার ধারণার অফ মনুমেন্ট এবং তোমাদের কবিতার ধারণা অফ মনুমেন্ট, তার কিছু কবিতা, সে কবিতা পড়তে ইত্যাদি বোঝার চেষ্টা করতো যে কি এখানে বাংলাদেশের মানুষ, যে তোমাদের আমরা যেভাবে মনুমেন্ট বুঝি ওয়েস্টের গথিক বা, তোমাদের এভাবে মনুমেন্ট হলে হবে না, তোমাদের ভিন্ন মনুমেন্ট লাগবে। তো বাট হি নেভার given that chance, honestly speaking, to design. তো কিন্তু সেরকম কুমিল্লা, কুমিল্লা পার্টে তো হি ট্রাইড, মানে he ওর এই tried, যে right, ভেজিটেশন, তার যে মানে absolutely, এখানকার দোচালা ফর্ম, রাইট, রাইট। এবং মাটি হোম গাছ। ইকোনমিক্স, ঢাকার হোম ইকোনমিক্স কিন্তু তার ডিজাইন, তারপর নাইম কিন্তু তার হুম, ডিজাইন, ন্যাশনাল ইনস্টিটিউট, এখন বোধহয় ভিন্ন নাম হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট, যেটা ইতে ঢাকা কলেজের পাশে। নাইম, টিএসসিও কি তার? সরি, টিএসসি, টিএসসিও তার, হ্যাঁ, হ্যাঁ টিএসসিও টিএসসিও তার। তার, টিএসসিও তার। আপনার হোম ইকোনমিক্স এর কলেজের ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর, আপনি ভিতরে ঢুকলে আপনার, তো সে ওই যে আপনার একটা এক ধরনের আপনার ছায়া ঘেরা এবং নন মনুমেন্টাল, এবং তার অনেক বড় বড় করিডোর আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বিল্ডিং গুলো ছড়ানো ছিটানো, হাই ডেন্সিটি কিন্তু একটু ছড়ানো ছিটানো, বিকজ আপনার পানি আসলে যেন পানিটা তলা দিয়ে চলে যেতে পারে, বিল্ডিং যেন না করে, মানে প্রপারলি পানি চলে গেল আর কি। এবং অনেক বিল্ডিং এ উপরে উঁচা করা, সো আপনার পানি চাইলে যেন পানি আপনার প্লিন্থ লেভেলটা তলা, পানি যেন তলা দিয়ে চলে যেতে পারে। সো এই যে রাইট জিনিসগুলো সে চেষ্টা করছিল, বাট আই এম টকিং অ্যাবাউট 1950s, রাইট। রাইট রাইট। এবং এরপরে ইভেন আপনি যদি আবার দেখেন ঢাকার প্ল্যানিং হলো 1995 এ, ইটস রিডিকুলাস। আপনার 71 এর স্বাধীনতার পরে আমাদের প্ল্যানিং হলো 1995 এ। সো এটা ওই পোস্ট বাংলাদেশের আর্কিটেকচার নিয়ে কথা বলতে আমাদের আরেকটা সেশন লাগবে। দিস ইজ মানে এটা এমন একটা বড় বিষয়। বাট যেটা একটু বলছিলাম যে মানে আমি যেমন কুমিল্লা বার্ডে যে মনে মনে হয় যে মানে মানে স্থাপনা আমার চেয়ে বড় হয়ে উঠে না আরকি। রাইট, আমি রাইট, আই রাইট, ডোন্ট ফিল লিটল। রাইট, রাইট, মানে একটা শহরে ঢুকে যখন বা একটা স্থাপনার পাশে যে আমার যখন মনে হবে যে আমার চেয়ে বড় না সে, আমার চেয়ে ক্ষমতাবান না, তখন এটা ভিন্ন ধরনের একটা সেন্স তৈরি করে। যেটা আপনি বললেন যে এই অঞ্চলের মানে স্থাপনার ভাবনার ভিতরে এরকম একটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, এখানে একজন একটু প্রশ্ন করছেন, মোহাম্মদ নাহিন রহমান। উনি বলছেন যে রক্সিডিয়াসের সাথে নাকি মাজহারুল ইসলাম সাহেবের বেশ একটা বিরোধ ছিল। হুম। সে বিরোধটার কারণ কি? সে বিরোধটার এটা একটা ভীষণ বিরোধটার কারণ কি আমি বলতে পারবো না, খুব মানে অ্যাজ এ ঐতিহাসিক, কারণ ওটা তো আমার প্রমাণ দিতে হবে। এবং সমস্যাটা হচ্ছে মাজহারুল ইসলামের সাথে ডক্সিয়াডিসের যে দেখা হয়েছিল সামনাসামনি, সেটার কোনো আর্কাইভাল ডকুমেন্ট আমি কখনো পাইনি, কারণ ডক্সিয়াডিস কাজ আচ্ছা। করছি। এবং মাজহারুল ইসলাম স্যারের কোনো আর্কাইভ নাই। একটা আর্কাইভ প্রফেসর নুরুর রহমান খান আর্কিটেক্ট, উনি তৈরি করছেন ওনার ড্রয়িং নিয়ে, সেটা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে আছে, বাট দ্যাট আমি আর্কাইভ জানি, ইজ হ্যাঁ। আপনার ইনকমপ্লিট, কারণ ওটার ভিতরে চিঠিপত্র নাই, শুধু ড্রয়িং আছে। কিন্তু শুধু ড্রয়িং দেখে আপনার বিশ্লেষণ করা খুব মুশকিল, আপনার চিঠিপত্র লেখালেখি থাকতে হবে। হুম, তো চিঠিপত্র লেখালেখি নাই, এটা এটা একটা বড় কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মনে হয় চিঠিপত্র লেখালেখি বা ডকুমেন্টেশনটা খুব কম করি। তো ওইটা নিঃসন্দেহে। থাকেও না আসলে, খুব একটা থাকলেও মুখে মুখে হয়। সো মুখে মুখে হলে আরেকজন ট্রান্সক্রাইব করে, সেটাও নাই আমাদের এখানে। আর্কাইভও নাই, আর্কিটেকচারাল আর্কাইভ ইটস বিন লাইক 50 ইয়ার্স নাও, রাইট। আপনার হুম, আমাদের কোনো আর্কাইভ নাই আর্কিটেকচার। ফাইন আর্টস এর আর্কাইভ আছে কিনা আমি জানি না,
কিন্তু আর্কিটেকচার আর্কাইভ নাই। প্রফেসর খালেদ আর্কাইভালের বাংলাদেশে তো ভয়ঙ্কর দুরবস্থা। আবার হ্যাঁ, রেকর্ড। সেটা একটা আমাদের দুঃখজনক ব্যাপার। ওইটার একটা ভিন্ন ইয়ে তো। তো হ্যাঁ, এখন তো বিরোধের মূল কারণটা আমি যেটা হাইপোথিসিস করতে পারি, বিরোধের মূল কারণ হচ্ছে ডক্সিয়াডিস কেইম অ্যাজ এ ফোর্ট ফাউন্ডেশন ডেভেলপমেন্ট এক্সপার্ট। এটা হচ্ছে তার মূল আইডেন্টিটি ছিল। হুম, ডক্সিয়াডিস যদিও আর্কিটেক্ট ছিলেন, সে আপনার সে মূলত কাজ করতেন বেসিক্যালি এজ এ ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার। এটাও বুঝতে হবে আমাদেরকে। সে কিন্তু হুম, তার হি ডিড নট হ্যাভ এনি টাইম টু সিট ডাউন এন্ড আপনার কাজ করা, বসে বসে ডিজাইন করা, এভরি ডে ইন ডে আউটে যে আর্কিটেক্টরা কাজ করে। সো হি ওয়াজ বেসিক্যালি প্রজেক্ট, ইটস অ্যাকচুয়ালি ট্রু ফর এভরিওয়ান। সে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। এবং কিন্তু অন্যদিকে মাঝহারুল ইসলাম স্যারদের যে ঘরানা, আমাদের যে ঘরানাটা, এটার আর্কিটেকচার ইজ মোর ক্রাফট ওরিয়েন্টেড। আমরা বলি আপনি এক জায়গায় বসে সুন্দর করে একটা ডিজাইন ড্রয়িং করতেছেন, ইত্যাদি করতেছেন। তো এবং এটা মোর ক্রাফটেড এবং অত্যন্ত নিখুঁত ভাবে ওনারা কাজটা করতেন। অন্যদিকে ড্রক্সিয়াডিস ওয়াজ বেসিক্যালি থিওরিটিশিয়ান এন্ড প্রজেক্ট ম্যানেজার। সো হি হ্যাজ এ ভেরি ব্যাড রেপুটেশন ফর এ ভেরি লং টাইম। রাইট, রাইট। আচ্ছা, কিন্তু মাজহারুল ইসলাম সাহেব তো উনি তো আইডিয়ার সাথেও যুক্ত করতেন। উনি এখানকার লোকাল ক্যারেক্টারের কথা বলতেন। উনি এই যে বৌদ্ধ বিহারের ফর্মে পাবলিক লাইব্রেরি এটা করছেন। তো উনার তো আইডিওলজিক্যাল একটা রেফারেন্স পয়েন্টও ছিল। উনি কি শুধুমাত্র ডিজাইনার বলবেন? না, 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 নো, অ্যাবসোলিউটলি নো, অ্যাবসোলিউটলি নেই। হ্যাঁ, ওর একটা ভীষণ রকম আইডিওলজিক্যাল ব্যাপার ছিল। এবং সে প্রথম আপনার প্ল্যানিং এর কথাটা কিন্তু উনি সবসময় বলতেন যে আমাদের একটা মাস্টার প্ল্যান, যদি এখন আমরা শব্দটা ইউজ করি না মাস্টার প্ল্যান, হুম, কিন্তু ওনাদের সময় বোধহয় একটা নকশা থাকতে হবে, আমাদের একটা নীল নকশা থাকতে হবে যে আমাদের গ্রামগুলা কিভাবে শহরের সাথে যুক্ত, শহর কিভাবে গ্রামের সাথে যুক্ত। হি ওয়াজ এ আপনার অ্যাডভোকেট অফ প্ল্যানিং ফর শিওর। এবং সে এবং নুরুর রহমান রিসেন্টলি মানে বেশ কিছু কাজ করছেন ওনার যে রাজনৈতিক ইয়েটা এবং রাজনৈতিক বিশ্বাস, সে অনেকটা সমাজতান্ত্রিক ঘেঁষা ছিলেন। হুম, সে হুম, সোভিয়েত রাশিয়া ভ্রমণ করছেন এবং তার রাজনৈতিক বিশ্বাস কিভাবে আপনার আর্কিটেকচারকে ইয়ে করে। এখানে আরেকটা জিনিস আমি একটু ইন্টারেস্টিং বলে নেই, এটা সেটা হচ্ছে মাজহারুল ইসলাম ওয়াজ যে মূলত আপনার বিশ্বাস করতেন হচ্ছে একটু স্টেট ইজ ওভার পাওয়ার্ড। আপনি স্টেট আপনার কন্ট্রোল করবে, আপনার প্ল্যানিং প্রসেসটা উইল বি কন্ট্রোল বাই স্টেট, রাইট? এবং সোভিয়েত রাশিয়া ওয়াজ হিজ মেইনলি পয়েন্ট অফ রেফারেন্স। রাইট। অন্যদিকে ডক্সিয়াডিস ওয়াজ অ্যাকচুয়ালি মোর লিবারেল। সে কিন্তু তার গ্রিসে একটা আপনারা বোধহয় জানেন না, গ্রিসে বলে অ্যান্টি প্যারোকি। অ্যান্টি প্যারোকি হচ্ছে আমরা যে বাংলাদেশে করি না, যে আমরা জমিটা আমি দিয়ে দিলাম, ডেভেলপার এসে 12টা অ্যাপার্টমেন্ট বানালো, 10টা ডেভেলপার 10টা আমাকে দিয়ে দিল। এই কনসেপ্টটা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন গ্রিস, ইন অ্যাথেন্স। ইটস কল্ড অ্যান্টি প্যারোকি। অ্যান্টি প্যারোকি ওয়াজ এ ডেভেলপমেন্টাল মেকানিজম ইন অ্যাথেন্স। এটা মোর লিবারেল, মানে যে স্টেট আপনার রিয়েল এস্টেট কন্ট্রোল, মার্কেট কন্ট্রোল করতেছে না, ইন্ডিভিজুয়াল হোম ওনার ও ল্যান্ড ওনার দে বিকাম অন্টারপ্রেনার। ইটস এ ভেরি লাইক লিবারেল কনসেপ্ট, রাইট? স্টেটের রাইট। ভূমিকা নগণ্য এখানে। হুম, তো এখানে এটা একটা বড় আইডিওলজিক্যাল। ওটাও তাহলে একটা দ্বন্দ্বের জায়গা ছিল হ্যাঁ, মনে হয়। কারণ ওনারা রাইট। স্টেট করতেন, ডেভেলপমেন্ট উইল বি কন্ট্রোল বাই দ্য স্টেট। আর অন দ্য আদার হ্যান্ড 71 আমাদের স্টেট বিকাম দ্য মোস্ট উইকেস্ট ইনস্টিটিউশন, রাইট? এটা হচ্ছে মাজহারুল ইসলামের ট্র্যাজেডি আমি বলবো। আর লুই ড্রক্সিয়াডিস ওয়াজ আপনার সেলফ লিবারেল, সেলফ অন্টারপ্রেনারিয়াল থিং চিন্তা করতে, অ্যান্টি প্যারোকি। সো এবং হি ওয়াজ থট অ্যাজ এ সিআইএ এজেন্ট। ওকে, ওকে। আচ্ছা, তাহলে এই সূত্র ধরেই যদি একটু আগে যে প্রশ্নটা আমি করেছিলাম যে এই যে আমাদের ধরেন ডক্সিডিস, কানের সূত্র ধরে এক ধরনের মানে গ্রাউন্ডেড আর্কিটেকচারের চিন্তা ভাবনা চর্চা হয়েছিল। মাজহারুল ইসলাম সাহেব উনিও একটা মানে একটা ন্যাশনালিস্ট, মানে গ্রাউন্ডেড স্থানিক আর্কিটেকচারের চিন্তা করছিলেন। কিন্তু গ্র্যাজুয়ালি যেটা আপনি একটা ইন্টারেস্টিং বললেন যে স্বাধীনতার পরে স্টেট আমাদের উইক হলো, স্টেট থেকেও কোনো গাইডেন্স নাই এবং পরবর্তীতে আরো 90 এর পরে সেটা এত বেশি প্রাইভেটাইজড হয়ে গেল এবং এটা ক্লায়েন্ট অ্যান্ড মানে ক্লায়েন্ট ওরিয়েন্টেড একটা পুরো অবস্থা দাঁড়ালো। এখন এই যে বিশেষ করে ঢাকা শহর যে একটা ভয়ঙ্কর কংক্রিটের জঙ্গলে পরিণত হলো, এটার পেছনে মানে আপনি তো স্থপতি, ক্লানের অংশ। এখন আপনি এই যে এই পরিণতির পিছনে আমাদের এই স্থাপত্যের যে ঐতিহ্য এবং স্থাপত্যের যে চর্চা, সেখানে স্থপতিদের ভূমিকা এটা কিভাবে দেখবেন? এটা আমি বলবো যে স্থপতিদের ভূমিকা আসলে সত্যিকার অর্থে খুব কম। এটা আমি আপনাকে সকালে বলতেছিলাম যে ফুকো যখন বলছে যে খারিজ করে দিছে যে স্থপতিরা আসলে দে আর পাওয়ারলেস পিপল। অনেস্টলি স্পিকিং আই সত্যি? অলসো ট্রুলি বিলিভ দ্যাট। পাওয়ারলেস আপনি যখন ইন্ডিভিজুয়ালি চিন্তা করবেন। রাইট। কারণ আমাকে ডে টু ডে, ডে ইন ডে আউট আমাকে আমার রেন্টের জন্য আমাকে অফিস চালাতে হচ্ছে। ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট এবং অল দ্য ক্লায়েন্টস বেসিক্যালি আওয়ার ক্লায়েন্টস আর ওয়েলথি পিপল, রাইট? দে বাংলাদেশ স্পেশালি।
সব ওয়েলথি পিপলদের কাজ করতে হচ্ছে আমাদেরকে, রাইট? তো এইখানে আপনি এম্পাওয়ার্ড হতে পারবেন তখনই যখন আপনার ইনস্টিটিউট এম্পাওয়ার্ড হবে। আমাদের যে ইনস্টিটিউট অফ আর্কিটেকচার বাংলাদেশ, দে আর নাও রিয়েলি ভেরি অ্যাক্টিভ, আই মাস্ট সে। এবং এটাকে আমাদের দেখতে হবে কিন্তু শুধু যে আর্কিটেকচারের একার প্রবলেম তা না, এটা পুরো পাবলিক ডোমেইনের প্রবলেম। মানে আপনার এখানে আর্কিটেক্ট একটা সার্ভিস প্রোভাইডার, রাইট? আপনার ডেন্টিস্টের মতন, আমি যেভাবে চিন্তা করি ছাত্রদেরকে বলি সার্ভিস প্রোভাইডার, বাট উই ক্যান অনলি গেইন পলিটিক্যাল পাওয়ার ইফ উই ক্যান ক্রিয়েট এ রিয়েলি স্ট্রং কালেকটিভ ভয়েস, এবং ওই কালেকটিভ ভয়েসটা ক্যান গাইড আপনার এনি পলিটিক্যাল ডিসিশন। লাইক ফর এক্সাম্পল, আজকে আমাদের, আপনি একটা নেইবারহুডে, বাংলাদেশের কোনো একটা পাড়ায় নেইবারহুডে আপনার খেলার জায়গা নেই, রাইট? খেলার জায়গা নেই, আপনি পানি, বৃষ্টি হলে পানি কিভাবে সরবে সেটা কোনো জায়গা নেই। এই জিনিসটা আজকে তো একদিনও হয়নি, অনেক বছর ধরে হয়েছে। এবং যদি প্রশ্ন করেন যে একজন আর্কিটেক্ট কিভাবে এটা সলভ করবে, একজন আর্কিটেক্ট পারবে না করতে, এটাকে করতে হবে সামষ্টিক ভাবে, এবং সেটা এখন এখন হচ্ছে। সমস্যাটা হচ্ছে গত 50 বছরের সমস্যা আমরা একদিনের সমাধান করতে পারতেছি না। But that the problem is, the problem, I think that the problem lies in the আমাদের পাবলিক ডোমেইন ইজ ভেরি উইক। পাবলিক ডোমেইন, আমাদের আর্কিটেক্টদের কোনো ইয়ে নাই, মানে একটা প্রাতিষ্ঠানিক যে একটা ভয়েস, সেটা খুব দুর্বল। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলছিলাম। একটু আমার লাইন একে ডিস্টার্ব করছে, আমি শুনতে পাইনি মাঝখানে আপনার কথা। কিন্তু এটা তো মানে ক্ষমতাহীনতার কথা সব পেশাই বলতে পারে এক অর্থে, যে হ্যাঁ, আমরা ক্ষমতাহীন। তো কিন্তু এই যে যেটা কালেকটিভ অ্যাকশনের কথা আপনি বলছিলেন, যে কালেকটিভ, মানে সবাই, আর আর্কিটেকচার আরো একটা যেটা আপনি বলছিলেন, যে এমন একটা পেশা যেটার সাথে আমাদের সমস্ত, আমাদের যে ইমেজ একটা 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 সিটির, একটা নেশনের, সেই Right. ইমেজ বিল্ডিং এর পিছনে আর্কিটেক্টদের একটা Absolutely. বিশাল ভূমিকা আছে। এবং সেই ইমেজটা যে চোখের সামনে দিনে দিনে একটা ভয়ঙ্কর ছিন্ন ভিন্ন অবস্থা তৈরি হচ্ছে, তো সেইখানে পেশাগতভাবে এই কালেকটিভ জায়গার আহ, বা ওই চিন্তার চর্চাটা কয়জনের ভেতরে আছে? আপনি যেমন এই মাঝারুল ইসলামের চিন্তার যে জিনিওলজি, চিন্তার যে Right. পরম্পরা, সেইটা নিয়ে যাওয়ার মতো স্থপতি কয়জন আছেন? হ্যাঁ, সেটা একটা প্রশ্ন। আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি, যে এর সাথে আমাদের এখানে যে মানে আর্কিটেকচার পঠন পাঠন, যে পড়াশোনা এবং যে কারিকুলাম, সেটার ভেতরেও এই যে স্থানিক, এই যে একটা প্রথম কথা তো আমাকে একটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করতে হবে। Right. এই উদ্বিগ্নতাটা থাকতে হবে যে আমাদের আর্কিটেকচারটা আসলে কি? আমরা কি একটু খুঁজবো, নাকি জাস্ট মানে শুধু মানে বানিয়ে যাব, ক্লায়েন্টকে স্যাটিসফাই করে যাওয়া? Right. তো Right. সেইখানে আ কারিকুলামের ক্ষেত্রে আপনার একটা লেখায় আমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, যে আসলে এখানে যে তৈরি করা হয়েছিল সেখানেও তো ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্টের যাদেরকে তৈরি করা হয়েছিল, তাদের বেসিক্যালি একটা ক্রাফটসম্যান হিসেবে অলমোস্ট শ্রমিকের মতো আহ, চিন্তা করেই প্রশিক্ষিত করার জন্য তাদের একটা চিন্তাশীল আর্কিটেক্ট হিসেবে তৈরি করার কারিকুলাম তো ছিল True. না। True. True. এবং সেইটার কি ধারাবাহিক এখনো চলছে বলে আপনার মনে হয়? সেই কারিকুলামের সমস্যা আছে বলে মনে হয় না? এটা এটা এক্স্যাক্টলি, এখন আপনার কারিকুলাম গুলো নিশ্চয়ই পরিবর্তিত হয়েছে। আমি তো প্রায় 15-16 বছর দেশ আগে আমি বুয়েটে পড়াতাম। তো আমাদের সময়, এটা এটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের আপনার পাকিস্তান সময় থেকে যখন বুয়েট হয়, এটা আরেকটা ভিন্ন ভিন্ন আলাপ। যখন আপনার বুয়েট হলো আপনার এখানে ঢাকায়, আর একটা হলো আপনার ইসে লাহোরে, ওয়েস্ট পাকিস্তান ডাব্লু কুয়েট আর ই কুয়েট, এই দুইটা হলো। এই দুইটা আপনি যেটা বললেন ইটস কমপ্লিটলি ট্রু, যে এখানে আপনার তৈরি যেই প্রফেশনাল তৈরি করার চিন্তা করা হচ্ছিল, তারা হচ্ছে ভেরি মাচ লাইক সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশন। দ্যাট ওয়াজ দ্য মেইন আইডিয়া। এবং এই আইডিয়াটা তৈরি করছিল কিন্তু ঠিক পাকিস্তান তাও না, এটা হচ্ছে হার্ভার্ড অ্যাডভাইজারি গ্রুপ, আপনি জেনে থাকবেন। ইভেন আইয়ুব খান আসার আগে আপনার আমেরিকা প্রোভাইডেড এ স্পেশালিস্ট সার্ভিস, কনসালটেন্সি সার্ভিস টু পাকিস্তান, টু দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান। এটা হচ্ছে হার্ভার্ড আপনার লেখায় অ্যাডভাইজারি। তো পড়লাম যে ওখানে তখন আর্কিটেক্টদের বডির সাইজ, চেস্টের সাইজ, হাইট এগুলো দিতে হতো। হ্যাঁ, 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 ভেরি হ্যাঁ, রাইট। ইন্টারেস্টিং। তো হার্ভার্ড অ্যাডভাইজারি গ্রুপরা এসে বললো যে তোমাদের এখন, এই হার্ভার্ডের প্রফেসর তারা বললো যে তোমাদের ডাব্লু কুয়েট, ই কুয়েট এগুলা বানাতে হবে, এবং এটার মেইনই হচ্ছে তোমাদের বাসা বানাতে হবে। বাসা নাই তো বাসা বানাতে হবে, উই নিড টেকনিক্যাল ভোকেশন, মানে ঠিক আপনার একটি যেটাকে আমরা বলি আর্কিটেক্ট, চিন্তাশীল, আপনি যেটা বলেন চিন্তাশীল আর্কিটেক্ট, এইটার উদ্দেশ্য তখন খুব একটা ছিল না। উদ্দেশ্য কারিকুলামের উদ্দেশ্য, মানুষ তো ভিন্ন, এখান থেকে ভালো ভালো আর্কিটেক্ট বের হয়েছে। বাট যেটা ঘটনা হচ্ছে যে কারিকুলামের কখনো এই ফোকাসটা ছিল না যে এখানে যারা আর্কিটেক্ট হিসাবে বের হবে তারা পলিটিক্যালি আপনার পলিটিক্যাল একটা ভিশন দিবে। আপনি যখন আপনি আর্কিটেক্ট হিসাবে বের হলেন, আপনি দিনে 9টা 5টা
কাজ করলেন বা 9টা 3টা কাজ করলেন, এরপরে তো আপনি একটা পলিটিক্যাল সংগঠনের সাথে, যেটা হচ্ছে আপনাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ, বাট এনি কাইন্ড অফ আদার ইনস্টিটিউট, প্রাইভেট ইনস্টিটিউট হতে পারে বা আপনার সিটিজেন গ্রুপও হতে পারে, সেখানে আপনি জড়িত হবেন। জড়িত হয়ে আপনি আপনি বলবেন যে নগরে আমাদের এই এত ডেন্সিটি আমাদের থাকলে, এত মানুষ থাকলে, এত বাচ্চা থাকলে আমার পার্ক লাগবে, এবং সেই পার্কটা এক্সক্লুসিভ হতে হবে না, এখানে আমার গরিব বাচ্চারাও খেলতে আসতে পারতে হবে, এটা তালা লাগাই দিলে তা তো হবে না। গভর্নমেন্ট পার্ক, এখানে সুইমিং শিখলে বাচ্চারা, নদীমাতৃক দেশ বাংলাদেশের, মানে 98% ঢাকা শহরের মানুষ সাঁতারই পারে না, সাঁতার শিখতে গেলে সাঁতার শিখতে যাবে কোথায় বাচ্চারা? যেটা আরবান কন্টেক্সট। হোয়াট অ্যাবাউট দ্য রুরাল কন্টেক্সট? এই যে ভয়েস তৈরি করতে গেলে আপনার প্রথমে লাগবে যে পলিটিক্যাল কনসিয়াসনেস। আপনাকে চিন্তা চিন্তা করতে হবে আপনার আইডেন্টিটিটা ইজ নট অনলি লিমিটেড উইদিন ক্রিয়েটিং বিল্ডিং, বাট অলসো ইউ হ্যাভ এ পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, নট এজ এন আর্কিটেক্ট বাট এজ এ সিটিজেন। এবং এই দুইটা যখন আপনি সমন্বিত করবেন একটা কারিকুলামের ভিতরে, তখন আপনি কিছু আপনার এরকম কি বলবো যে, আমি আমি বলি হচ্ছে গোয়ার টাইপের কিছু প্রফেশনাল তৈরি করবেন, যারা পার্সন হু ক্যান রেজিস্ট এন্ড হু ক্যান ক্রিয়েট কালেকটিভ বডি এন্ড কালেকটিভ ভয়েস। তো এটা প্রথম থেকে আপনার কারিকুলামের মধ্যে ছিল না, এখন হচ্ছে। আমি যতটুকু জানি যে আইএবি, তারপরে হচ্ছে খালেদ আশরাফ স্যার এবং ইয়াং জেনারেশন, দে আর অ্যাকচুয়ালি ট্রাই টু ওন দিস পাওয়ার, বাট বাই দিস টাইম আমাদের অন্যান্য পলিটিক্যাল ইনস্টিটিউট গুলোও তো সব, আপনি ঠিক মতো কথা বলতে পারেন না, আপনি লিখতে পারেন না কোনো কিছু, তো এখানেও তো এটা হতাশার জায়গা নিশ্চয়ই আছে, কিন্তু ওই যেটা একটু আগে আলাপ করছিলাম যে 50 বছর তো আমরা পেরিয়ে গেলাম, একটা দেশ নিজের মতো করে 50 বছর পেরিয়ে গেল। এখন আমাদের এই এই শহরগুলো, আমাদের জনপদগুলো তো আমাদেরই তৈরি করতে হবে। এখন এটা তো আর কেউ মানে এখনো তো আর আমি লুইকান আর ডক্সিডিয়াসকে ডেকে ডেকে করতে পারবো না এটা। আমাদের কি তো করতে হবে? এবং সেখানে যে আমি জানি না, এটা আপনি হয়তো বলতে পারেন, কার আর্কিটেক্ট উনি বলছিলেন যে মানে একটা একটা শহর বা একজন নগরটা এরকম হবে মানে স্থাপনার দিক থেকে, যে একটা তরুণ যখন সে তার জীবনের সিদ্ধান্ত নিতে চাচ্ছে সে জীবনে কি করবে, এই শহরে ঘুরতে ঘুরতে সে সেই সিদ্ধান্তটা নিতে পারবে। আহ, মানে ইন দ্য আদার সেন্স যে এমন একটা স্পেস তাকে দেবে যে আমার স্বপ্নটা আমি তৈরি করতে পারবো। তো এখন আমি যে শহরগুলো তৈরি করছি, স্বপ্ন তো আমার মানে প্রতি মুহূর্তে বা মানে ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে এই যে স্থাপনাগুলো। তো আপনি যেটা বললেন যে হ্যাঁ, এটা এককভাবে হয়তো স্থপতিদের তো আর দোষ দেওয়া যাবে না। আমাদের পাবলিক স্ফিয়ার এর নানা রকম পাবলিক স্পেস, সংকট। হ্যাঁ, এটাই হচ্ছে আসল ব্যাপার। এই জন্য এটা আমি মনে করি যে সমস্ত, এবং এটা হচ্ছে, আরো হবে, কিন্তু হতে হতে যত, কারণ মানুষ তো খুব অতি দ্রুত বাড়তেছে, আমাদের উই নিড টু অ্যাক্ট ভেরি ফাস্ট, এবং দে আর অ্যাক্টিং ভেরি ফাস্ট। আমি বিদেশে আছি, তো আই জাস্ট ক্যানট মেক আপনার irresponsible comment about what is happening in Bangladesh right of now. course, হ্যাঁ, But as far as I understand যে এখানে হচ্ছে, বাট যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে আহ, এই এই জিনিস সংগঠনগুলোকে আপনার পলিটিক্যাল এম্পাওয়ার হতে হতে আমাদের শহরকে, এটা তো বিল্ট এনভায়রনমেন্ট, আপনি একটা বাসা বানায় ফেললে সেটাকে ভেঙে আরেকটা বাসা বানানো, ইটস হুম, কোয়াইট কমপ্লিকেটেড। ইটস হুম, ইটস নট লাইক যে আমি মিডিয়া হঠাৎ করে রিফর্ম করে ফেললাম, এরকম না। একটা শহরকে রিফর্ম করা ইটস হুম, ইটস কোয়াইট ইম্পসিবল। সো যে একটা ভুল হয়ে গেলে সেই ভুলটাকে শোধরানো আসলে অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। সো খুব দ্রুত আমাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আসলে প্রয়োজন, এবং এটা শুধু আর্কিটেক্ট একা না, এবং নগর পরিকল্পনাবিদদেরকেও সাথে কাজ করতে হবে, রাইট? মানে যারা আরবান প্ল্যানার গ্রুপ, তাদেরকেও কাজ করতে হবে, এবং অন্যান্য সমস্ত, ইটস ইন্টারডিসিপ্লিনারি অ্যাক্ট। এই এম্পাওয়ারমেন্টটা না হলে আমরা যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা প্লটে সুন্দর সুন্দর বিল্ডিং বানাবো শুধুমাত্র, এবং দ্যাট উইল বি দ্য লিমিট অফ এক্সারসাইজিং আওয়ার প্রফেশনাল পাওয়ার। যেমন আপনি ফ্রিজ হয়ে গেছেন, আমি ফ্রিজ কিনা বুঝতে পারতেছি না। সরি হ্যাঁ, ফারাজ, আমার ফ্রোজেন হয়ে গেছিল। হ্যাঁ, তো হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটাকে আমাদেরকে, ওই যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টটা ইজ
আপনার প্রথম প্রয়োজন টু গেটিং এ প্রফেশনাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাস্থেটিক এম্পাওয়ারমেন্ট অ্যাজ ওয়েল, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও স্বীকার করি যে আপনার ইতিহাসের চর্চাটা আমাদের দেশে আসলে সঠিকভাবে, সরি, সরি। বোধহয় আরেকটু গভীরভাবে হওয়া উচিত। ইতিহাসের আপনার স্থপতিদের ইতিহাসে চর্চা, এক্সাক্টলি, এক্সাক্টলি। কারণ আরেকটা হিস্ট্রি আরেকটা কনসিয়াসনেস ছাড়া আপনার পলিটিক্যাল কনসিয়াসনেস আসবে না কখনোদিন। এক্সাক্টলি, এবং সেটাই মানে আমাদের, আমি জানি না যারা আর্কিটেকচার কারিকুলামের ভেতরে এই অঞ্চলের স্থাপনার ইতিহাস আছে কিনা, এবং ওটার সাথেই যেটা আমরা আলাপ করছিলাম যে এখানকার আমাদের স্থানিক চরিত্রটা বুঝতে হলে আমাদের তো এই ইতিহাস, কাইন্ড অফ হিস্টোরিক্যাল সেন্সিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ইতিহাস সচেতনতা যে আমরা আসলে ঠিক মানে অ্যাজ ইফ আজকে থেকে তো আর এই মাটিটা তৈরি হয়নি আর কি। এই মাটিটার একটা হাজার বছরের ইতিহাস আছে, এবং এটাকে যে আমি একটা ভিশন তৈরি করব সামনে কেমন হবে এই 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 আহ, এই জনপদের চেহারা, সেটার সাথে ইতিহাসের তো সম্পর্ক আছে। আচ্ছা, আপনি দু একটা এখানে জাস্ট কিছু মন্তব্য আছে, আমি একটু নিয়ে নিই আস্তে আস্তে, তো আমাদের আহ এমনি দু একজন জাস্ট জানতে চাচ্ছেন এগুলো টেকনিক্যাল কিছু প্রশ্ন, যে কানো কে ডক্সিডিয়াসের মতো কি কানো বাংলাদেশকে ঘুরেছিলেন, এই ইতিহাস আছে? অনেকে বলেন যে কান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বোঝার চেষ্টা করেছেন, সেটার কি ইতিহাস আছে? কান, হ্যাঁ, কান ঘুরছেন আপনার ঢাকায়, সাইটের আশেপাশে তো ঘুরছেন, ঢাকায় ঘুরছেন, এবং বেশ কিছু লোক কাজ করতেছেন। আমার পরিচিত একজন লাবি হোসেন, ও কর্নেলে পিএইচডি করতেছে। হি ইজ বেসিক্যালি ওয়ার্কিং অন কান আপনার দেশ, আপনার ঢাকা, ও কান ঢাকার বাইরে গেছে কিনা আমি ঠিক শিওর না। আচ্ছা। ডক্সিডাসকে ঢাকার বাইরে যেতে হওয়ার কারণ, এটাও একটা কারণ, সেটা হচ্ছে যে আমরা যে ল্যাবরেটরি স্কুল বা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল বা আইডিয়াল ইনস্টিটিউট, হুম, এটাও আপনার তার প্রথম প্রজেক্ট ইস্ট পাকিস্তানে কিন্তু বার্ট এগুলা ছিল না। তার প্রথম প্রজেক্ট ছিল আপনার একটা এডুকেশন রিফরমেশন প্রজেক্ট। আমাদের যখন ইস্ট পাকিস্তানের ইসের সংখ্যা, আপনার স্কুলের সংখ্যা খুব কম ছিল, খুবই কম ছিল, হুম, এবং কিন্তু তার আমাদের থেকে ওয়েস্ট পাকিস্তানের স্কুলের সংখ্যা আরো কম ছিল। কিন্তু যখন আপনার বাজেট গুলো তৈরি হওয়া শুরু করে, আপনার যদিও জনসংখ্যা আমাদের দেশে বেশি, কিন্তু হুম। স্কুলের বাজেট বেশি যায় হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, আমাদের এখানে বাজেট কম আসে। তো রাইট, এটা ওইটাকে তো ঢাকা পরিমাণিক। দিতে আপনার আইয়ুব খান ওকে ডক্সিডাসকে প্রথম প্রজেক্টটা থাকে যে তুমি একটা ইয়ে বানাও, একটা প্ল্যান বানাও, মাস্টার প্ল্যান বানাও, যে কিভাবে আমরা প্রচুর স্কুল তৈরি করতে পারি ইস্ট পাকিস্তানে। তো ওইটার কারণে লিটারালি ডক্সিয়াডিস বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে যে স্কুলগুলা সার্ভে করে, বিশাল একটা রিপোর্ট তৈরি করে স্কুলের কন্ডিশন কি। ও আচ্ছা, আচ্ছা। ওখান থেকে তার এই বাংলাদেশের পরিচয় জানার পরিচয়। ওকে, ওকে। এখানে আরেকজন আবার একটু ওই আবারও ওই ডক্সিডিয়াসের সাথে মাজহারুল ইসলামের ইয়ের কথা বলছেন। মাজহারুল ইসলাম একটা সাক্ষাৎকারে তাকে অত্যন্ত মানে বাজে ভাবে এক ধরনের প্রায় গালাগালি করেছেন। জি। উনি বলতে চাচ্ছেন। তো এটা হতে পারে আপনি যেটা বললেন, যেহেতু উনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলেন, ওই ম্যানেজেরিয়াল কোনো জায়গা থেকে কনফ্লিক্ট গুলি হয়তো হয়েছে। And আমি বলতে চাচ্ছি যে এটা একটা বড় জিনিস তুলছে, সেটা হচ্ছে যে প্রজেক্ট, সে আর্কিটেক্ট, সে কিন্তু লাইসেন্স আর্কিটেক্ট, বাট হিজ রোল উইদিন দ্য কোম্পানি ওয়াজ এ প্রজেক্ট ম্যানেজার। আই মিন, যে সে বসে বসে প্রত্যেক জিনিস ডিজাইন করতেন না, তার অনেক রাইট, বড় অফিস ছিল অ্যাথেন্সে। তো এবং এই ধরনের ক্যারেক্টারকে এখন যেরকম প্রজেক্ট ম্যানেজার, আমরা আর্কিটেক্ট বা প্রজেক্ট ম্যানেজার, এই রোলটা ইজ ওয়েল এস্টাবলিশ উইদিন আওয়ার প্রফেশন। মানে রাইট। দ্যাটস ইন্টারেস্টিং। তখন এটা এই ধরনের বোধহয় চর্চাটা তখন ছিল। আপনার ডিসিপ্লিনে, আপনি আর্কিটেক্ট বলতে সেই সময় অনেকটা আপনার একটু শিল্পী শিল্পী ভাব। ইভেন আমি যখন ঢুকি, তখন আমার হ্যাঁ, ধারণা ছিল এটা বোধহয় একটা মানে সামথিং ব্রাঞ্চ অফ ফাইন আর্টস, মানে আঁকাআঁকি রাইট, বা মিউজিক টিউজিকের সাথে, বাট ব্যাপারটা ইজ রাইট, বেসিক্যালি ভেরি বিজনেস ওরিয়েন্টেড। তো রাইট, আমি যেটা বলছি, মাজহারুল ইসলাম স্যাররা, ওনারা ভিন্ন ঘরানার, ওনারা কিন্তু আসছেন একটা আইডিওলজি থেকে। তো ওনারা যখন রাইট, আপনাদের ফোর্ড ফাউন্ডেশনের কনসালটেন্ট ডক্সিয়াডিস, প্লাস হচ্ছে তার আপনার তার লেখালেখি লিবারেল, আপনার লিবারেল মার্কেট, লিবারালাইজেশন অফ রিয়েল এস্টেট, এই জিনিসটা তো আমরা মানে এক্সাক্টলি। ওই সময় বুঝতে যারা আপনার বুঝতে পারছি। বামপন্থী, তারা তো এটা মেনে নেবেন না কখনো। এক্সাক্টলি। এটা মানে বেসিক্যালি একটা পলিটিক্যাল আইডিওলজিক্যাল কনফ্লিক্ট রাইট, এখানে রাইট, ছিল। রাইট, বাট রাইট। আপনি যেটা বলছেন যে ডক্সিডিয়াসের ওই লিবারাল স্ফিয়ারের ভিতরে তার অনেক ইন্টারেস্টিং আইডিয়া উনি চর্চা করেছেন ইন আর কি। সেন্স আপনার লিবারেল স্ফিয়ারের ভিতরে একটা লিবারেল স্ফিয়ার যারা কাজ করেন, হ্যাঁ, আপনি অ্যামাজনে মার্কেট বিক্রি, আপনাদের পপুলার টেস্ট বুঝতে হবে, বিকজ ইউ আর বেসিক্যালি ডুইং পপ আর্কিটেকচার, রাইট? সো এই কারণে আপনার ফোক, উনি শব্দটা ইউজ করতেন, ফোক, হি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফোক, দ্য ইন্টেনশন অফ দ্য ফোক। রাইট, রাইট, অন রাইট, দ্য আদার হ্যান্ড, মাজহারুল ইসলাম কিন্তু অ্যাবস্ট্রাক্ট দেশের মাটি ইসের কথা বলতেন, কিন্তু ওই যে ফোক, পুরা বিশ্বে ফোক মিউজিক বা ফোক ইয়ে, আপনি একটু সফিস্টিকেশনের নিচে নেমে জিনিসটা, ওইটা কিন্তু রাইট, রাইট, রাইট। নাই। ওইটাকে উনি অন্যভাবে দেখতেন। ওটা দ্যাটস ওটা রাইট, অন্যভাবে দেখতেছেন। রাইট, আর ডক্সিয়াস লিবারেল বলে
উনি চাচ্ছেন যে ফোককেই তো বুঝতে হবে, বিকজ দে আর দ্য মার্কেট, সো দে আর বেসিক্যালি দ্য ফিউচার অফ দ্য মার্কেট। ওকে, ওকে, না দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকজন আলমগীর কবির জানতে চাচ্ছেন, এটা একটু মানে টেকনিক্যাল প্রশ্ন, যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল প্রবেশদ্বারে যে স্থাপনাটি আছে সেটি কোন পদ্ধতির? আমি জানি না এটা ঠিক। এটা কোন বিল্ডিং আমি জানি না আসলে, এটা কি নতুন হয়েছে? বোধহয়, আমারও ঠিক এক্স্যাক্টলি নাই, সুতরাং ঠিক আছে, এটা আমরা মোটামুটি করি। আচ্ছা, আরেকজন শোয়েব জিবরান জানতে চাইছেন যে স্থপতিদের অঞ্চল এবং নগর পরিকল্পনাবিদের সাথে সমন্বয় করতে না পারা কি মানে আহ, স্থাপনা স্বেচ্ছাচারের জন্য খানিকটা দায়ী মনে হয় না? মানে আসলে বেসিক্যালি যারা প্ল্যানার, সিটি প্ল্যানার এবং আর্কিটেক্ট, এদের ভিতরে আসলে কোনো ইয়ে নাই, সমন্বয় নাই। আহ, জি, মানে এই কারণেই এক ধরনের একটা এনার্কি চলছে আর কি স্থাপনা নিয়ে, এরকম কিছু মনে হয় কিনা? এইটা এটা একটা, সরি আমার বাচ্চা পিক আপ করতে হবে। সো আচ্ছা, আমি আর 5 যেটা, মিনিট। না আমি বলতেছি সেটা হচ্ছে যে এইটা যে সমন্বয়, এটা এই যে আবার একই কথা, ইনস্টিটিউশন মানে আমরা তো সবাই মানুষ এবং ইন্ডিভিজুয়াল আপনার প্রফেশনাল, রাইট? কিন্তু এখানে যে সমন্বয়ের দায়িত্বটা কিন্তু বেশিরভাগ সময় আপনার যখন নগরের প্রশ্নে আসতেছে, ইট হ্যাজ টু বি আপনার টেকেন ওভার বাই দ্য গভর্নমেন্ট, দ্যাট আই বিলিভ। মানে এটা কোনো প্রাইভেট, আপনি যদি প্রাইভেটাইজ করে ফেলেন নগর পরিকল্পনাকে, তাহলে উই আর ডুম। এটাকে আপনার গভর্নমেন্টকে, আপনার সরকারকে, স্টেটকে, আপনাকে ইট হ্যাজ টু রাইট, কোঅর্ডিনেটেড বাই দ্য স্টেট। এই রাইট, জিনিসটা আপনার আপনি প্রাইভেটাইজ করতে, এটা আমি মনে করি না এটাকে প্রাইভেটাইজ করা উচিত। রাইট, এবং রাইট। যদি এখন আপনি যদি কোঅর্ডিনেটিং বডি যদি কাজ না করে, দেন হুম, হাউ ইজ আপনার আপনার ইউ অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি প্রজেক্ট। কারণ রাইট। এগুলো তো বেসিক্যালি গভর্নমেন্ট প্রজেক্ট, দেন আপনার পাবলিক রেলমে এগুলো এসে ইট হ্যাজ টু বি ডিসকাস। দ্যাটস সমস্যা হচ্ছে রাইট, আমাদের দ্যাটস রাইট। মানে গভর্নমেন্টের, একটা একটা ম্যাক্রো জায়গা থেকে প্ল্যানিংটা আসতে হবে, মানে এটা রাইট, এটা মানে এটা তো হ্যাঁ, হ্যাঁ, স্টেটের, তখন আপনার আর্কিটেক্টরা আসবে এবং আলাদা আলাদা প্রফেশনালরা আসবে। সো আমার অলওয়েজ এটা হচ্ছে যে যদি আমরা আর্কিটেক্ট বা নগর পরিকল্পনা আলাদা আলাদা খণ্ডিত ভাবে দেখি, উই আর বেসিক্যালি ডিপলিটিসাইজিং দ্য হোল সিনারিও when it comes এগ্রিড, to built environment. এগ্রিড, It এগ্রিড। is a state responsibility. রাইট। হ্যাঁ, এটাই ওই আরেকজন ইকতিজা হাসান উনি বলছেন যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস এর সাথে সাথে একজন আর্কিটেকচারের সোশ্যাল নলেজটাও খুব গুরুত্বপূর্ণ নয় কি? আমি মনে করি অফ কোর্স, তাই না? আপনিও তো বলবেন। Absolutely. হ্যাঁ, হ্যাঁ, মানে মানে একটা হিস্টোরিক্যাল সেনসিটিভিটি, পলিটিক্যাল সেনসিটিভিটি অ্যান্ড সোশ্যাল সেনসিটিভিটি, মানে সোশ্যাল অ্যান্ড কালচার right, সেনসিটিভিটি ইজ এ মাস্ট ফর অ্যান right, আর্কিটেক্ট। right, right. আচ্ছা, আমরা শেষ করে আসি, আপনারও যেতে হবে। জাস্ট ২-১ টা কমেন্ট পড়ছি। চন্দন শফিকুল কবির উনি বলছেন যে রাষ্ট্রের রাজনৈতিক দুর্বৃত্তায়ন স্থাপত্যের গণতান্ত্রিক ধারণা তথা বাস্তবায়নের ক্ষেত্রে সাংঘর্ষিক কিনা? মানে এটা এটা মানে পলিটিক্যাল অ্যানার্কি যে এটার সাথে মানে ডেমোক্রেসির সাথে আ সিটি প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার ডেভেলপমেন্টের যে রিলেশন, এবং Absolutely. এখন এটা But একটা সাংঘর্ষিক এটা কিনা? অবশ্যই। কারণ আপনি যখন সাংঘর্ষিক, আমি যদি প্রশ্নটা ভালো করে বুঝে থাকি, যে আপনি যখন সিটি প্ল্যানিং হবে, হ্যাঁ? মনে করেন যে সিটি প্ল্যানিং আপনার একটা নাগরিকদেরকে নিয়ে সিটি, রাইট? এই নাগরিকদেরকে আমরা যে ট্যাক্স দিচ্ছি, তো তাদের একটা মানে দায়ভার আছে শহরের, যে আমরা কি, কি নাগরিক সুবিধা দিবেন। আপনার পাবলিক লাইব্রেরি থাকতে হবে। খুব বড় না হলেও পাবলিক, বাচ্চার যেকোনো মানুষ বাচ্চার বই কিনতে পারতেছি না। হুম, ঠিক আছে, পাবলিক লাইব্রেরিতে একদম যাইতে হবে। আমি প্রাইভেট জায়গা থেকে কেন বই নিব? পাবলিক জায়গা থেকে আই নিড টু কালেক্ট মাই বুকস। আমাকে একটা পাবলিক খেলার জায়গায় যেতে হবে। সো দিস হ্যাজ টু বি, আমার কাছে মনে হয় যেগুলো দিস থিংস হ্যাজ টু বি পার্ট অফ দ্য বেসিক পলিটিক্যাল রাইট অফ এভরি সিটিজেন। হুম, এবং আপনাকে হেঁটে হেঁটে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে হবে, রাইট? এবং কম পয়সা আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন দিতে হবে। এগুলো ট্রান্সপোর্টেশনে, কিন্তু যে স্পেসের ক্ষেত্রে আসে, আমি বলতে চাই যে আপনি হুম, জামান ভাই একটা খুব ভালো কথা বলছেন, যে একটা তরুণ, লুই ক্যানের একটা ডায়লগ, একটা তরুণ হ্যাজ টু বি ইন্সপায়ার্ড, যে তার ইয়েটা কি হবে, মানে স্বপ্নটা কি হবে। তার মানে তাকে বিভিন্ন রকমের সম্ভাবনার সাথে আমাদেরকে পরিচয় করায় দিতে হবে একটা শহরে। একটা মিউজিয়াম থাকতে হবে, ছোট হোক। আমরা হুম, মানে আমাদের বড় মিউজিয়াম দরকার নেই, ছোট মিউজিয়াম যেটা দেখতে পারতেছে, বিভিন্ন রকমের মিউজিয়াম। আপনি স্কুলে গেলে একটা স্কুলের একটা ছোটখাটো একটা লাইব্রেরি আছে, রাইট? সো এরকম, এবং স্কুলের খেলার মাঠ আছে। তো এই যে তরুণদেরকে পরিচয় করায় দেওয়া, এইটা হচ্ছে শহরের দায়িত্ব। এবং এই জিনিসটা কে তৈরি করবে? হুম, এটা তো সরকারকে তৈরি করতে হবে। এবং সরকার যদি বলে যে না, আর্কিটেক্টরা পারতেছে না, ওরাই তো দিচ্ছে না, আমি বলবো এটা হচ্ছে সরকারের পিঠ বাঁচানোর জন্য তারা বলতেছে। কারণ দেয়ার হ্যাজ টু বি সাম, ইট ইজ এ আবার স্টেট রেসপন্সিবিলিটি। আর্কিটেক্টদের আপনি যেটা আরেকটু আগে একটু বলছিলেন যে আর্কিটেক্টদের কালেকটিভ ডিমান্ডও তো তৈরি হতে হবে সরকারের উপরে। রাইট, রাইট, যে রাইট। এই আমি
মানে দায়টা তো ওনাদেরই তৈরি করতে হবে, নগর পরিকল্পনাবিদ এবং স্থপতিরা মিলেই একটা তৈরি করবেন, এবং সরকারকেও তো একটা চাপ সৃষ্টি করা কালেকটিভলি, ইন্ডিভিজুয়ালি পারবেন না, সেটাও তো দায়িত্ব। তো এখানে আমরা যেমন আমি আবার বলি, আমরা হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ডিবেটে ঢুকে যাচ্ছি। সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন যে এটা কিন্তু লিগ অফ নেশন থেকে, ইউনাইটেড নেশনের আগে লিগ অফ নেশন থেকে আপনার কিছু আপনার মানুষের যে মূল অধিকার সেটার ভিতরে কিছু জিনিস খসড়া তৈরি করছে পৃথিবীতে। এখন সরকার যদি আমাদেরকে বলে আমরা তো জানি না যে গভর্নমেন্টকে এসে বলতে, মানে প্রফেশনাল এসে না বলে আমরা কিভাবে একটা শহর বানাবো, আমার কাছে এটা মনে হয় এটা ভুল। কারণ দেয়ার হ্যাজ বিন সাম রিটেন ডকুমেন্ট যে আপনার কত ডেন্সিটিতে কত মানুষ থাকবে হুম, এবং কতটা আপনি তা কি কি বেসিক অ্যামিনিটিস একটা সিটিজেনকে দিতে হবে। এই জিনিসটা ডিমান্ড, এই নাম্বার গুলা ইজ অলরেডি দেয়ার। মাই পয়েন্ট, দ্য নাম্বারস আর অলরেডি দেয়ার নাও। হাউ দ্য অ্যাস্থেটিক লুক এবং জিনিসটা দেখতে কিভাবে আমি যেটাকে সঠিকভাবে ডিজাইন করতে পারতেছি, সেখানে হচ্ছে প্রফেশনালরা আসতেছে। বাট মাই কোয়েশ্চেন, দ্য নাম্বারস আর অলরেডি দেয়ার এন্ড এস্টাবলিশড। এটা আমাদের দেশে আপনি একটু ঘাটলে আমি আপনাকে দিতে পারবো কি কি নাম্বার থাকা উচিত একটা শহরে। এইটা শিওর। সরকারের কাছে, দে আর অলরেডি ইনফর্ম। হ্যাঁ, মানে সেটাই বলছি, এটা এটা একটা ডায়ালেকটিক্যাল রিলেশনও ডেফিনিটলি আল্টিমেট দায় যায় সরকারের উপরে। কিন্তু এখন যেহেতু মানে এটা অনেক শোল্ডারিং কাইন্ড অফ শিফটিং দি রেসপন্সিবিলিটি হয়, আমাদের সব পেশাই বলে যে এটা তো যেহেতু সরকার, যে আমার তো কিছু করার নাই ব্যক্তিগতভাবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে না, এটা আমি এটা রাহুল ভাই, আপনি আমাকে ইয়ে করবেন যে আমি কমপ্লিটলি এগ্রি যে আপনার যে উই অলসো ডিড নট, ইটস ট্রু যে উই হ্যাভ নট ডান এ প্রপার ওয়ার্ক লাস্ট 50 ইয়ার্স। দ্যাটস অলসো নাও মাই ক্রিটিক্যাল ভয়েস ইজ দেয়ার। আমরা সত্যিকার অর্থে আমাদের দেশের স্থাপত্যের উপরে খুব ভালো গবেষণাধর্মী বই আমাদের দেশ থেকে হয় নাই। একটা নতুন নগর এখন করতেছেন বেঙ্গল ইনস্টিটিউট, কিন্তু হোয়াট এভার দ্য লাস্ট 50 ইয়ার্স এটা সত্যি হয়নি। আমাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, উই বিন অ্যাজ এ প্রফেশনাল, we have been politically and historically unconscious for a very long time। এবং এই চাপটা তৈরি করি নাই আমরা সত্যিকার অর্থে। আমরা এই চাপটা অ্যাজ এ প্রফেশনাল বডি আমরা কখনোই সরকারের উপরে এখন রিসেন্টলি করতেছি, বাট রাইট, গত 40-50 বছর এটা একেবারেই হয়নি। এই কথাটা সম্পূর্ণ সত্যি। সেটাই। এটাই বলছি যে হ্যাঁ, এটা ডেফিনিটলি আল্টিমেট চূড়ান্ত দায়টা রাষ্ট্রের উপরেই যায়। কিন্তু আমার মনে হয় পেশাগতভাবেও আমরা এমন একটা ৫০ বছরে অ্যা এসে দাঁড়িয়েছে একটা ক্রান্তির ভিতরে, যখন আমাদেরকে তো এই সামনের এই দশকগুলোর একটা বাংলাদেশের চেহারা তৈরি করতেই হবে। এবং সেখানে আ স এ অ অনেকে মন্তব্য করেছেন, আমি শেষ করে আসি। মানে আ পাপড়ি নাহার বলছেন, খুবই চমৎকার আলোচনা, ইন্টারেস্টিং ডিসকাশন, এনজয় করেছেন। এবং আ এখানে মাই আঙ্কেল বলে একটা ছবির উল্লেখ করছেন একজন, সেটার সাথে বোধহয় আর্কিটেকচারের একটা সম্পর্ক, আর্কিটেক্টকে বোঝার ব্যাপারটা। তো আ আমরা মোটামুটি আলাপটা গুটিয়ে আনি। যেটা আপনিও যেটা বললেন, যে আমি শুরুতে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের যে মূল শিরোনামটা ছিল হচ্ছে রাজনীতি এবং স্থাপত্য, এবং আমরা আলাপের ভেতর দিয়ে এটা এটা নিশ্চয়ই আমরা স্পষ্ট করতে পারলাম যে ভীষণ রকম ভাবে স্থাপত্য, স্থাপনা, নগর পরিকল্পনার সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবং বাংলাদেশ এমন একটা প্রান্তে এসে দাঁড়িয়েছে যে আমাদের এই যে যে ইমেজ তৈরি, আইডেন্টিটি তৈরি, এমনকি আমাদের নিজস্ব ওয়েলবিং এর সাথে এই স্থাপত্যের একটা ভয়ঙ্কর সম্পর্ক আছে। এবং সেটার জন্য আমাদের এই স্থাপনার হিস্টোরিক্যাল সেন্সিটিভিটি, পলিটিক্যাল সেন্সিটিভিটি অ্যান্ড সোশ্যাল কালচারাল সেন্সিটিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে এই আলাপগুলো আমরা যদি আরো চালাই, এবং যারা স্থাপত্য পেশার সঙ্গে, স্থাপত্য শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, এই আলাপগুলো সাহায্য করবে। আর ফারহান, আপনাকেও যেতে হবে। এটা খুব মজার আলাপ। আমরা আরো দীর্ঘ সময় নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু যতটুকু আলাপ হলো, এজন্য আবারও হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই। সামনেও হ্যাঁ, রামান আরো ভাই কথা আপনাকে বলার অনেক সুযোগ ধন্যবাদ। হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি আপনি যদি ডাকেন, মানে যেটা স্বাধীনতা উত্তরের আর্কিটেকচার নিয়ে বেশি কথা হয় নাই, সো যদি আবার ডাকেন আই উইল বি হ্যাপি টু কাম ড্রপ ইন। হুম, হুম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ যারা শুনলেন এবং যারা অংশগ্রহণ করলেন, মন্তব্য করলেন, তাদেরও ধন্যবাদ জানাই। আজকে তাহলে এখানে শেষ করছি।